বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 77তম ক্লাস এবং সাক্ষ্য আইনের ষষ্ঠ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব যে চরিত্র যখন প্রাসঙ্গিক, ধারা 52 থেকে 55, ক্যারেক্টার হোয়েন রিলেভেন্ট। চরিত্র একটা মামলায় বাদীর চরিত্র কেমন, বিবাদীর চরিত্র কেমন, বা রাষ্ট্রপক্ষের সংবাদদাতার চরিত্র কেমন, বা আসামির চরিত্র কেমন, এইগুলাকে আসলে মামলায় কোনো প্রভাব বিস্তার করে কিনা, এই বিষয়ে আলোচনা করেছে সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারায়। তো প্রথমে দেখেন, সাক্ষ্য আইনের 52 ও 55 ধারায় বল দিবেন দেওয়ানি মামলায় চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেছে। 52 ও 55 ধারা প্রযোজ্য হচ্ছে কার জন্য? দেওয়ানি মামলা। অন্যদিকে 53 ও 54 ধারায় বল দিবেন ফৌজদারি মামলায় চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেছে। তো এখান থেকেও প্রশ্ন হতে পারে, বলতে পারে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র বিবেচনায় নেওয়া হয় কত কত ধারায়? 52 ও 55। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে 53 ও 54। তো প্রথমে আমরা চলে আসি দেওয়ানি মামলায় চরিত্রের প্রাসঙ্গিকতা। দেখেন, সাক্ষ্য আইনের 52 ধারার মূল কথা হলো দেওয়ানি মামলায় কোনো পক্ষের চরিত্র প্রাসঙ্গিক না। আন্ডারলাইন করবেন, দেওয়ানি মামলায় পক্ষের চরিত্র প্রাসঙ্গিক না যদি না উক্ত চরিত্র স্বয়ং মামলার একটি বিচার্য বিষয় হয়। একটু কথা শুনেন, এই জায়গায় একটা কথা, সবাই মনোযোগ দেন আমার দিকে। বলছে যে দেওয়ানি মামলায় বাদীর মামলা ভালো নাকি, বাদীর চরিত্র ভালো নাকি বিবাদীর চরিত্র ভালো, বা বাদীর চরিত্র খারাপ নাকি বিবাদীর চরিত্র খারাপ, এটা প্রাসঙ্গিক না। এতে দেওয়ানি মামলায় কোনো কিছু যায় আসে না। ধরেন ইসমাইল তার দলবল নিয়ে এসে মাহবুব সাহেবরে বেদখল করছে, তাহলে মাহবুব সাহেব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করছে। এখন এই মামলায় মাহবুব সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চরিত্র ভালো, ইসমাইল ভূমিদস্যু নাকি এরকম অন্যান্য জায়গায় এগুলো করে বেড়ায়, এগুলো এই মামলা এগুলো প্রাসঙ্গিক না। এই কথা বলে দিছে 52 ধারায়, সাক্ষ্য আইনের 52 ধারায়। মানে প্রথমত দেওয়ানি মামলায় চরিত্র কি প্রাসঙ্গিক না। তবে কথা বলছে 52 ধারার লাস্টের অংশটা দেখেন, যদি না উক্ত চরিত্র স্বয়ং উক্ত মামলার একটি বিচার্য বিষয় হয়। মানে হলো যে যদি ওই চরিত্রটা নিয়েই মামলার বিচার হচ্ছে, চরিত্রটা নিয়েই বিচার হচ্ছে, তাহলে আবার চরিত্র দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ওয়াইফ মামলা করছে হাজবেন্ডের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের, যে তার হাজবেন্ডের চরিত্র ভালো না, সে বিভিন্ন অপকর্মে লিপ্ত, তাহলে এই ক্ষেত্রে ওই মামলার বিষয়বস্তু বিচার্য বিষয় কি? চরিত্র। তাহলে তো আপনার চরিত্র প্রাসঙ্গিক হতেই হবে। তাহলে আমার এখানে 52 ধারার কথা খুব সিম্পল, সেটা হলো যে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, তবে প্রাসঙ্গিক যদি চরিত্রটাই ওই দেওয়ানি মামলার কি হয়, বিচার্য বিষয় হয়। ওই যে বললাম বিবাহ বিচ্ছেদের মামলা, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা, এইগুলাতে বলতে পারে হাজবেন্ড ওয়াইফের চরিত্র খারাপ, কিন্তু অর্থ আদায়ের মামলা, অমুক অমুকের কাছে টাকা পাই, তারপরে দেন ইসের আপনার ভরণ সরি দখল পুনরুদ্ধারের মামলা, চুক্তি বলবতের মামলা, দলিল সংশোধনের মামলা, নিষেধাজ্ঞার মামলা, এইগুলাতে চরিত্র ভালো নাকি মন্দ এটা কোনো ব্যাপার না। বুঝছেন? 52 ধারার কথা বুঝছেন? আচ্ছা, এখন দেখেন ব্যতিক্রম। নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্রসমূহে দেওয়ানি মামলা চরিত্র প্রাসঙ্গিক হতে পারে যে ক্ষেত্রে চরিত্র মামলার ইস্যু, ইস্যু হচ্ছে বিচার্য বিষয়। ইস্যু মানে কি? বিচার্য বিষয়। আমরা সাক্ষ্য আইনে পড়ে আসছি, এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে। যে ক্ষেত্রে মামলা মামলার পক্ষগণের চরিত্র স্বয়ং একটি ইস্যু, উক্ত ক্ষেত্রে চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তালাক মামলায় বা মানহানির মামলায় চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। মানহানির মামলায় যে আমার চরিত্র ভালো, আমার বা অমুকের চরিত্র খারাপ, ও মানহানির মামলায় বলতে মানহানির মাধ্যমে আপনি ক্ষতিপূরণ চাইতেছেন, যে অনার আমি একজন সম্মানিত ব্যক্তি, অমুক আমার নাম সম্পর্কে খারাপ বিবৃতি করছে, বা অমুকের কাজই হলো মানুষ নিয়ে আজে বাজে মন্তব্য করা। বুঝছেন? এখন দেখেন, আমরা চলে আসি 55 ধারা ক্ষতিপূরণের মামলায়। সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 55 ধারায় বলা হয়েছে চরিত্র সম্পর্কিত সাক্ষ্য
আন্ডারলাইন করবেন, যা ক্ষতিপূরণকে প্রভাবিত করতে পারে তা দেওয়ানি মোকদ্দমায় গ্রহণযোগ্য। চরিত্র সম্পর্কিত সাক্ষ্য যা কিসে কি কে প্রভাবিত করতে পারে? ক্ষতিপূরণ। দেখেন, ক্ষতিপূরণের মামলায় যদিও চরিত্র কোনো ইস্যু না, কিন্তু চরিত্র যদি ক্ষতির পরিমাণ প্রভাবিত করে সেক্ষেত্রে ক্ষতিপূরণ কম করতে চারিত্রিক সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। যেমন বহুগামিতা, প্রতিশ্রুতি ভঙ্গ, মানহানির জন্য ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক। সো আপনি একটা জিনিস, এখানে মোট দুইটা ধারা, দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, 52 ধারা। আর 52 ধারায় চরিত্র প্রাসঙ্গিক যদি স্বয়ং চরিত্রটাই বিচার্য বিষয় হয়। আর 55 ধারায় বলছে দেওয়ানি মামলাটায় চরিত্র যদি কোনো ক্ষতিপূরণের প্রভাবিত করে তাহলে ক্ষতিপূরণটা কি, মানে ওই ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক। এটা বলছে কত? 55। সো কথা এইভাবে মনে রাখবেন, দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না 52, আর দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক ক্ষতিপূরণের মামলায় কত? 55। আর 52তেও একটা ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেটা কি? যদি চরিত্রটা স্বয়ং বিচার্য বিষয় হয়। এই হলো আপনার 52 আর 55। দেখেন, তাহলে আমার মনে রাখতে হবে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক কত কত ধারা, মানে চরিত্র প্রাসঙ্গিক প্রাসঙ্গিক না, জাস্ট 52 আর 55। 52 আর 55, তাহলে 52 ধারায় প্রথমে বলছে প্রাসঙ্গিক না, কিন্তু বিচার্য বিষয় যদি চরিত্র হয় তাহলে প্রাসঙ্গিক। ক্লিয়ার? আর 55 ধারায় বলছে যে চরিত্র যদি কি হয়, ক্ষতিপূরণের নির্ধারণে মানে সহায়ক ভূমিকা পালন করে তাহলে প্রাসঙ্গিক। কত? 55। বুঝছেন? এবার আমরা চলে আসি ফৌজদারি মামলা। ফৌজদারি মামলার ক্ষেত্রে চরিত্রের প্রাসঙ্গিকতা। ফৌজদারি মামলায় চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা গোল দিবেন 53 ও 54 ধারায় আলোচনা করছে। তাহলে দেওয়ানি মামলা কত? 52 55। ফৌজদারি কত? 53 54। ফৌজদারি মামলায় চরিত্রের প্রাসঙ্গিকতা 53 ধারা অনুসারে ফৌজদারি মামলায় গোল দিবেন পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। ইন ক্রিমিনাল প্রসিডিং fact that the person accused, মানে এই পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক, এই পূর্ববর্তী সচ্চরিত্রটা হলো আসামির। কার? তো এখানে একটু লিখে রাখেন, আসামির পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক, আসামির। 53 ধারা অনুসারে ফৌজদারি মামলায় আসামির পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। ইংরেজিতে লেখা আছে, দেখেন, ইন ক্রিমিনাল প্রসিডিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পারসন অ্যাকিউজড মানে অভিযুক্ত, ইজ অফ এ গুড ক্যারেক্টার ইজ রিলেভেন্ট। কত ধারায় বলছে? 53 ধারায়। তাহলে ফৌজদারি মামলায় আসামির পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক কত ধারায় বলছে? 53 ধারায়। বুঝছেন? আচ্ছা, অর্থাৎ কোন মামলায় আসামির বিরুদ্ধে মামলা হয়েছে, এখন আসামি পক্ষ যদি দাবি করে যে অর্ডার, এই আসামির বিরুদ্ধে যে যে চুরির মামলা হয়েছে, আসামির বিরুদ্ধে কোনোদিন কোনো মামলা টামলা কিছুই নাই, আর এলাকায় সে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সৎ চরিত্রবান, তার বিরুদ্ধে একেবারেই তার মানহানি করার জন্য বা তার ক্ষতি সাধনের জন্য মিথ্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, বা সে হলো সৎ চরিত্রের অধিকারী, তাহলে আসামি যে তারে নিজের সৎ চরিত্রবান বলে দাবি করতেছে, এটা প্রাসঙ্গিক ফৌজদারি মামলায়। কত ধারায়? 53 ধারায়। 53, নট 52। 52 55 তো। তাহলে যদি বলে যে আসামির, এই লুৎফা সাহেব কি হয়েছে, আসামির পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক কত ধারায়? 53। দেখেন, এই জায়গা থেকেই প্রশ্ন আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ফৌজদারি মামলায় চরিত্র সম্পর্কে বলা হয়েছে কত কত ধারা? 53 54। 53 54। আর ফৌজদারি মামলায় আসামির পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক কত ধারায়? 53। যদি বলে 53 ধারায় কার সচ্চরিত্র প্রাসঙ্গিক? আসামি। বুঝছেন? আমরা চলে আসি 54 ধারায়। দেখেন, ফৌজদারি মামলায় খারাপ চরিত্রের প্রাসঙ্গিকতা, ধারা 54। 54 ধারা অনুসারে ফৌজদারি মামলায় আসামির চরিত্র খারাপ, বল দিবেন ইহা অপ্রাসঙ্গিক। 3টে স্টার দেন। আসামির চরিত্র খারাপ, এটা সাধারণত দাবি করে কারা? আসামি কি নিজে নিজে বলবে যে আমি খারাপ?
তাহলে ফৌজদারি মামলায় আসামির চরিত্র ভালো এটা দাবি করে কারা? আসামি। তাহলে আসামির চরিত্র যে ভালো এবং আসামি যদি বলে যে আমার চরিত্র ভালো, এটা প্রাসঙ্গিক 53 ধারা। আর আসামির চরিত্র যে খারাপ, যে আমরা বলি আসামি ভূমিদস্যু, এর আগে এই ধরনের অপরাধ করছে, হ্যাবিচুয়াল অফেন্ডার, তার দ্বারা ভালো কোনো কাজ নাই, এই বিভিন্ন কিছু, এই কথাগুলো যে আমরা বলি, এটা অপ্রাসঙ্গিক কত ধারায়? 54 ধারায়। আসামির চরিত্র যে খারাপ এটা অপ্রাসঙ্গিক কত ধারায়? 54 ধারায়। এইটুক বুঝছেন? তাহলে 53তে বললো আসামির চরিত্র ভালো, এটা প্রাসঙ্গিক। আর আসামির চরিত্র খারাপ এটা অপ্রাসঙ্গিক কত ধারায়? 54। এবার দেখেন, তবে কথা আছে ভাই, এখানে একটা কথা মনে রাখেন, সেটা হলো, পর্ব পরে আগে আমার কথাটা শুনেন, সেটা হলো আসামির চরিত্র তো খারাপ এটা অপ্রাসঙ্গিক, বাট আসামির চরিত্র খারাপ এটা প্রাসঙ্গিক হয়ে যায় যদি আসামি আগে নিজের ভালো চরিত্রের অধিকারী বলে দাবি করে। অর্থাৎ কোন মামলায় আসামি যদি নিজের ভালো চরিত্র বলে দাবি না করে, তাহলে তার চরিত্র যে খারাপ এটা প্রাসঙ্গিক কোনোদিনও হবে না। কিন্তু সে যদি, আসামি যদি আগে 53 ধারার সুবিধা নিছে, আসামি এসে বলতেছে যে আমার চরিত্র ভালো, তাহলে বাদী পক্ষ প্রমাণ করতে পারে যে আসামির চরিত্র হলো খারাপ, তখন আবার এটা প্রাসঙ্গিক হয়ে পড়ে কত ধারা? 54 ধারা। এখানে একটু পেসের কথা বুঝতে হবে। প্রথম কথা হলো আসামির চরিত্র ভালো এটা প্রাসঙ্গিক 53, আসামির চরিত্র খারাপ এটাও প্রাসঙ্গিক কত? 54। এটুক তো বুঝছেন? এখন আসামির চরিত্র খারাপ এটা আবার প্রাসঙ্গিক হতে পারে যদি আসামি নিজেরে সৎ চরিত্রবান বলে কি করে? দাবি করে। সে আসামি যদি নিজেরে প্রথমে বলে যে আমি সৎ চরিত্রের অধিকারী, তাহলে বাদী পক্ষ এসে বলতে পারে যে ওনার এখন তো আমার দুয়ার খুলে গেছে। সে যদি নিজেরে সৎ চরিত্র বলে দাবি না করতো, তাহলে আমি যতই বলি তার চরিত্র খারাপ, এটা কখনোই প্রাসঙ্গিক হতো না। সে যেহেতু নিজের সৎ চরিত্র বলে বান বলে দাবি করছে, এখন তার চরিত্র যে খারাপ এটা প্রমাণ করা যাবে কত দ্বারা? প্রাসঙ্গিক কত দ্বারা? 54। এই যে দেখেন যে ব্যতিক্রম, নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্রে ফৌজদারি মামলায় আসামির চরিত্র যে খারাপ সে বিষয়ে সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। সৎ চরিত্রের সাক্ষ্য দিলে খারাপ চরিত্রের সাক্ষ্য দেওয়া যাবে। একেবারে সত্য কথা। দেখেন, সৎ চরিত্রের সাক্ষ্য দিলে খারাপ চরিত্রের সাক্ষ্য দেওয়া যাবে। যে ক্ষেত্রে আসামি গোল দিবেন তার সৎ চরিত্রের জন্য সাক্ষ্য প্রদান করে, সেক্ষেত্রে আসামির চরিত্র যে খারাপ এটা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ আসামির উপর খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আসামির চরিত্র যে খারাপ এই সম্পর্কে রাষ্ট্রপক্ষ সর্বপ্রথম সাক্ষ্য দিতে পারবে না। থাক ওই দেখেন, এটা রাষ্ট্রপক্ষ সর্বপ্রথম, এই যে দেখছেন আসামির চরিত্র যে খারাপ এই সম্পর্কে সর্বপ্রথম রাষ্ট্রপক্ষ সাক্ষ্য দিতে পারবে না। প্রথমে আসামি তার সৎ চরিত্রের সাক্ষ্য দিলে আসামি শুধুমাত্র সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আসামির খারাপ চরিত্রের সাক্ষ্য দিতে পারবে। বুঝছেন? আসামি চরিত্র খারাপ এটা কোনো সময় রাষ্ট্রপক্ষ বললে কাজ হতো না, কিন্তু আসামির চরিত্র যে ভালো এটা আগে যখন সে দাবি করলো তখন তারে প্রমাণ করা যাবে যে তার চরিত্র খারাপ। তারপরে দেখেন, আহ খারাপ চরিত্র যে ক্ষেত্রে মামলার ইস্যু, 54 ধারার প্রথম ব্যাখ্যা অনুসারে যে ক্ষেত্রে কোনো ব্যক্তির খারাপ চরিত্র স্বয়ং মামলার একটি বিচার্য বিষয়, উক্ত ক্ষেত্রে 54 ধারা বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ যে ক্ষেত্রে খারাপ চরিত্র স্বয়ং মামলার বিচার্য বিষয়, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ শুরুতে খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য দিতে পারে। যেমন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ স্বয়ং অভিযুক্ত ব্যক্তি খারাপ চরিত্রকেই নির্দেশ করে। যেমন ফৌজদারি কার্যবিধির 110-এর জি ধারা অনুসারে অভিযুক্ত একজন বিপজ্জনক ব্যক্তি, সেক্ষেত্রে আসামির খারাপ চরিত্র প্রাসঙ্গিক। এটা হলো যে ফৌজদারি কার্যবিধির 110-এর জিতে কি আছে জানেন? ফৌজদারি কার্যবিধির 110 ধারায় কি আছে বলেন, কারো মনে আছে? সদাচরণের মুসলেখা আছে, সদাচরণের মুসলেখা আছে, অভ্যাসগত অপরাধী, তারপরে আপনার রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহীমূলক বিষয়, অভ্যাসগত অপরাধী আর ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণের মুসলেখা, এগুলো আছে 108, 9, 10। আপনারা যখন ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে 107 ধারার মামলা করেন, 107-এ তো শান্তি রক্ষা 7 ধারা, কিন্তু আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়ছি বা সামনে পড়বো, ওই জায়গা 106-7 হলো শান্তি রক্ষা, সিকিউরিটি ফর কিপিং দ্য পিস, আর 108, 9, 10 এই জায়গা আছে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার, মানে সদাচরণ। সদাচরণ মানে কি? আমি চাচ্ছি যে তার আচরণ খারাপ, তারে সে যাতে সদাচরণের মুসলেখা দেয়। তাহলে যে ক্ষেত্রে এটা আগের মতোই, যে ক্ষেত্রে দেওয়ানি মামলায় যেরকম চরিত্র প্রাসঙ্গিক না, কিন্তু মূল
মামলায় যদি হয় চরিত্র রিলেটেড তাহলে প্রাসঙ্গিক। ঠিক একইভাবে ফৌজদারি মামলায় আসামির চরিত্র খারাপ এটা প্রাসঙ্গিক না, কিন্তু ফৌজদারি মামলা বিচার্য বিষয় যদি হয় কি রিলেটেড, চরিত্র রিলেটেড, তাহলে আবার প্রাসঙ্গিক। তারপর একটা দেখেন, পূর্ববর্তী দণ্ড যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 54 ধারার দ্বিতীয় ব্যাখ্যা অনুসারে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে গোল দিবেন পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। A previous conviction is relevant as evidence of bad character। যে কোনো অপরাধে আসামির পূর্বের দণ্ড তার বিরুদ্ধে গোল দিবেন সকল ফৌজদারি মামলায়, সকল ফৌজদারি মামলা গোল দেন, সকল ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক করা হয়েছে। কত ধারা? 54 ধারা। মানে হলো আসামির বিরুদ্ধে চুরির মামলা চলতেছে ধরেন, কারণ আপনি সে যে আসলেই তার চরিত্র খারাপ, আপনি বলতে পারেন যে রনার এ আসলেই এর চরিত্র খারাপ, কারণ আগেও চুরি করে সে দণ্ডপ্রাপ্ত হয়েছিল। মারামারির মামলার বিচার চলছে, আঘাত, বলা যেতে পারে ইওর অনার এ হচ্ছে দাঙ্গাবাজ, মারামারি করে আগেও মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিল। তাহলে পূর্বে যে সে দণ্ড পাইছে এটা তার খারাপ চরিত্রের একটা মানে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। কত ধারায়? 54 ধারায়। তাহলে আমরা অনেক কথা পড়ছি, বাট মূল কথা খুব অল্প শুনেন। ফৌজদারি মামলায় আসামির পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক 53, ফৌজদারি মামলায় আসামির পূর্ববর্তী অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক। কত? 54। তবে আসামি যদি নিজেরে ভালো বলে দাবি করে তাইলে আবার খারাপ চরিত্র প্রাসঙ্গিক, অথবা যদি মামলার বিচার্য বিষয় হয় চরিত্র রিলেটেড তাইলে আবার প্রাসঙ্গিক, অথবা পূর্ববর্তী দণ্ডাদেশ দিয়ে প্রমাণ করা যেতে পারে যে আসামির চরিত্র হলো খারাপ। এই সবগুলো কথা আছে 54 ধারায়। এইগুলো ফৌজদারি পার্ট। আর দেওয়ানি মামলায় বাদী বিবাদীর চরিত্র ভালো মন্দ এগুলো অপ্রাসঙ্গিক 52। তবে যদি চরিত্রই বিচার্য বিষয় হয় তাহলে প্রাসঙ্গিক 52। আর যে ক্ষেত্রে ক্ষতিপূরণকে প্রভাবিত করে, ক্ষতিপূরণের মামলায় দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক কত? 55। এই তো কথা। তো আপনি জোড়ায় জোড়ায় করবেন 52, 55 আর কত? 53, 54। সংক্ষেপে মনে রাখুন, এখানে আসি দেখেন। দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য, কিন্তু যে ক্ষেত্রে মামলার পক্ষগণের চরিত্র স্বয়ং একটি ইস্যু, উক্ত ক্ষেত্রে চরিত্র সম্পর্কিত সাক্ষ্য প্রাসঙ্গিক নাকি। তো এগুলা যা পড়ে আসছি তাই। আমরা বিগত বছরের প্রশ্নে আসি দেখেন। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষায় নেক্সট পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, একবারই প্রশ্ন এসেছিল, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। এভিডেন্স অ্যাক্ট 1872 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী সচ্চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক? বলেন। 53 মানে কোন মামলা? ফৌজদারি মামলা। 53 মানে দেওয়ানি লুৎফর সাহেব, 52 55 দেওয়ানি, আর 53 54 কি ফৌজদারি। প্রশ্ন কিন্তু প্যাসের আসে নাই, আমাদের ক্লাস টেস্টে যে প্যাস পাবেন এই জায়গা কিন্তু সহজ প্রশ্ন, যে 52 55 হলো দেওয়ানি আর 53 54 কি ফৌজদারি। এই জায়গাটা আরো অনেক প্যাসের প্রশ্ন হয়। তাহলে সেলফ প্র্যাকটিসের 1 2 3 এগুলা গুরুত্বপূর্ণ পড়ে ফেলবেন। 5 7 নাম্বার প্রশ্নটা দেখেন। 7 নাম্বার, যে ফৌজদারি মামলায় চরিত্র সম্পর্কে কোনটি প্রাসঙ্গিক? পূর্ববর্তী পূর্ববর্তী কি চরিত্র? সৎ চরিত্র। কত ধারায়? 53 ধারায়। পূর্ববর্তী সৎ চরিত্রতে প্রাসঙ্গিক কত ধারায়? 53 ধারায়। 8 নাম্বার প্রশ্নটা দেখেন, খারাপ চরিত্র হিসেবে নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক হতে পারে? মেয়েটি পরকীয়া করত, ছেলেটি নিয়মিত চুরি করত, ছেলেটি পরকীয়া করত, পূর্ববর্তী দণ্ড, পূর্ববর্তী দণ্ড। চরিত্র নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, কারো কে কোথায় বুঝেন নাই দয়া করে আমারে মানে ইয়া করেন, জানান। চরিত্র সম্পর্কিত প্রশ্ন কি আপনারা বুঝছেন কিনা একটু জানাবেন। এই পিপাস সাহেব বুঝছেন? কি বুঝছেন দেখি প্রশ্ন করি, বলেন তো। দেওয়ানি মামলায় চরিত্র কখন প্রাসঙ্গিক? আচ্ছা, আর আর আরেকটা ক্ষেত্র আছে বলেন।
আরটা কি নির্মল? স্যার যখন ক্ষতিপূরণের দাবি করতে ক্ষতিপূরণকে তখন প্রভাবিত করে সেই ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। এই পীযুষ সাহেব, হ্যাঁ, একটা ফৌজদারি মামলায় বাদী পক্ষ এসে দাবি করতেছে, মানে ধরেন অভিযোগকারী পক্ষ এসে দাবি করতেছে যে দিনেশের কথার কাজের কোনো মিল নাই, দিনেশের চরিত্র খারাপ। এটা কি প্রাসঙ্গিক হবে কিনা বলেন? আমি যদি আদালত করে রাখি তাহলে ডিফেন্স দিয়ে আমি যা বলছি এইটুকুর উত্তর দেন। বলছে যে বাদী পক্ষ দাবি করতেছে দিনেশের চরিত্র খারাপ, এইটুক কি প্রাসঙ্গিক হবে কিনা? ইয়েস অর নো? প্রাসঙ্গিক হবে না। কত ধারায়? যদি পান এটা হলো 53। কত? দিনেশের চরিত্র খারাপ, ফৌজদারি মামলায় খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক, 54 ধারা। 54 ধারা। বিমল সাহেব, দিনেশের চরিত্র যে খারাপ এটা কখন প্রাসঙ্গিক হবে বলেন? দিনেশ তো অবশ্যই নিজের সচ্চরিত্র বলে দাবি করবেই। দিনেশ যদি প্রথমে বলে যে আমার চরিত্র হলো ভালো, 53 ধারার সুবিধা যদি দিনেশ নেয়, তাহলে প্রমাণ করা যাবে যে দিনেশের চরিত্র হলো খারাপ। এটা কত? 54। বুঝছেন সবাই? ক্লাসে একটু মনোযোগ দিলে আর বাসায় যে একবার যদি পড়েন বা লেকচার দেখেন তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, খুব ইজি। এবং এখান থেকে 2-1 মার্ক তোলা খুব সহজ। ধরেন যে প্রশ্নটা আসছে, যারা বুঝবে তারা তো 1 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে বুঝে যাবে যে এটা কি মামলা। যে বুঝে নাই সে তো অনেক কিছু ভাবে চিন্তা আন্দাজে একটা জায়গায় আসে। আচ্ছা, আমরা চলে আসি পরের টপিকে। দেখেন, আর দয়া করে অনলাইন অফলাইনে আমরা যারা পড়তেছি, যদি কেউ কোনো প্রশ্ন না বুঝেন অবশ্যই আমারে জানাবেন যে স্যার এই টপিক বুঝি নাই, আরেকবার বলেন বা বুঝাই দেব। যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই, ফ্যাক্টস হুইচ নিড নট বি প্রুভড। 56 থেকে কত? 58। একটা কথা শুনেন, আপনি আদালতে যখন যা দাখিল করবেন এটা আদালত আপনারে প্রমাণ করতে বলতে পারে। ধরেন আপনি আদালতে একটা ওই কাবিননামা দেখাইলেন যে আমাদের বিবাহ ঠিকঠাক হয়েছে, এক পক্ষ এসে দাবি করলো যে না এটা হচ্ছে ভুয়া কাবিননামা, বিয়ে ঠিকঠাক হয় নাই। দাবি করতেই পারে, পারে কিনা? তখন আদালত বললো যে এই কাবিননামা যে ঠিকঠাক প্রমাণ করেন। তখন কয়জন প্রত্যয়নকারী সাক্ষী লাগবে মনে আছে? প্রত্যয়নকারী সাক্ষী কয়জনের লাগবে? একজনের। সত্যি একজন দ্বারা একজন করে। মনে আছে কিনা? আর সে যদি মারাই যায়, হারাই যায়, তাহলে স্বাক্ষর, তার স্বাক্ষর প্লাস সম্পাদনকারীর স্বাক্ষর। মনে আছে কিনা? আচ্ছা, তাহলে এই ওই দরজাটা একটু ঠেলে দেন। তো তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে আদালতে আমি যে দলিলই দেখাই না কেন, যাই দেখাই না কেন, আদালত এটা কি করতে বলতে পারে? প্রমাণ করতে বলতে পারে। তবে কিছু কিছু দলিল আছে বা কিছু কিছু ডকুমেন্ট আছে, কিছু কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো আমি যখন আদালতে উত্থাপন করব, আদালত কোনোদিনই আমারে বলবে না যে এটা তুমি প্রমাণ করো। আদালত ধরে নিবে যে এটা প্রমাণিত। ধরেন আমি যদি দাবি করি যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, আদালত কোনোদিন বলবে না যে তুমি পূর্ব দিক থেকে যে উদিত হয় এটা প্রমাণ করো, কারণ এটা সবাই জানে। বুঝতে পারছেন? সর্বজন স্বীকৃত। তাহলে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আদালতে উত্থাপন করা হয়, এগুলো আদালত ধরে নিবে কি বলেন? প্রমাণিত, এবং এগুলা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। তো এই বিষয়গুলো আসলে আমাদের সাক্ষ্য আইনের কোথায় কোথায় আছে এবং কি কি, সেই জিনিসগুলো একটু দেখবো। দেখেন, সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো সকল প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু এই সাধারণ নিয়মের বল দিবেন 3টি ব্যতিক্রম আছে। প্রথমটা দেখেন, বিচারিক ভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ, ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল, ধারা কত? 56। তারপরে দেখেন স্বীকৃত বিষয়সমূহ, ফ্যাক্ট অ্যাডমিটেড, ধারা কত? 58। 3 নম্বর দেখেন, আইনের মাধ্যমে পক্ষগণের অনুকূলে অনুমানযোগ্য বিষয়সমূহ, ফ্যাক্ট হুইচ দ্য লস প্রিজুম ইন ফেভার অফ পার্টি, ধারা কত? 86 থেকে 88। এই 3টা বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই, এগুলো প্রমাণিত বলে গণ্য
হবে। তো এই এই বিষয়গুলা মানে আপনি 56 ধারা, 58 ধারা, 86 থেকে 88 ধারা এইগুলা যদি আপনি আদালতে উত্থাপন করেন, এই বিষয়গুলো ওই ধারায় যে বিষয়গুলো আছে হয়ে গেছে। আচ্ছা, কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই তো এই কারণে। আচ্ছা, যাই হোক, দেখেন তো তাহলে আমরা প্রথমে চলে আসি 56 ধারায়। দেখেন, হ্যাঁ, ওই এসির প্লাগটা একটু খুলে দেন তো একজন। দেখেন, আচ্ছা আমরা একটু দেখি। দেখেন যে বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণের প্রয়োজন নাই, এই কথাটা বলেছে 56 ধারায়। 56 ধারায় বলা হয়েছে যে সকল বিষয় আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিবে সেগুলো প্রমাণ করার প্রয়োজন নাই। নো ফ্যাক্ট অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিড নট টু বি প্রুভড। আন্ডারলাইন করেন, যে সকল বিষয় আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিবে সেগুলো প্রমাণের প্রয়োজন নেই। তো প্রশ্ন হলো যে বিচারিক দৃষ্টিগোচরে আসলে কোনগুলা নেবে। তো তার আগে দেখেন বিচারিক দৃষ্টিগোচর নেওয়া অর্থ আসলে কি। দেখেন, বিচারিক দৃষ্টিগোচর অর্থ হলো টু টেক জুডিশিয়াল নোটিস। বিচারিক দৃষ্টিগোচরে নিতে পারে অর্থ হলো প্রমাণ ছাড়া কোনো কিছু বিদ্যমান আছে বা কোনো কিছু সত্য বলে স্বীকৃতি দেওয়া। আদালত যে সকল বিষয় গোল দিবেন জুডিশিয়াল নোটিসে নিতে পারে তার সাক্ষ্য আইনে 57 ধারায় বলা বা উল্লেখ করা হয়েছে। তো জুডিশিয়াল নোটিস আসলে কাকে বলে একটু শুনেন। যে বিষয়গুলো আপনি আদালতে নিলে আদালত আপনাকে প্রমাণ করতে বলবে না, আদালত ধরে নেবে এটা যথাযথভাবে প্রমাণিত, এই বিষয়গুলারে বলে বিচারিক দৃষ্টিগোচরে নেওয়া বিষয়সমূহ, এবং ইংরেজিতে বলে জুডিশিয়াল নোটিস। তাহলে জুডিশিয়াল নোটিস এগুলা আদালতে দাখিল করা হলে মানে এই বিষয়গুলো আদালতে উপস্থাপন হলে প্রমাণের প্রয়োজন নাই, এই কথাটা বলছে 56 ধারায়। কিন্তু কোন কোন বিষয়গুলো বিচারিক ভাবে দৃষ্টিগোচর নিবে জুডিশিয়াল নোটিস, এর যে একটা তালিকা, এই তালিকাটা আছে 57 ধারায়। মানে 57 ধারার বিষয়গুলো প্রমাণের প্রয়োজন নাই এটা বলছে 56 ধারা। আর কোন কোন বিষয়গুলো প্রমাণের প্রয়োজন নাই এই কথাটা বলছে কততে, 57 ধারা। আমরা অনেকে এই পড়ানোর পরেও এখন পর্যন্ত বাসায় গিয়ে বা এখন পর্যন্ত পড়তে পড়তে বুড়ো হয়ে গেছেন, তাও অনেকে আমরা 56 57 ধারা পার্থক্য বুঝি না। বললো যে যে আপনি এই জায়গায় এই রেস্টুরেন্টে আপনি এই এই ধরনের খাবার খাইলে আপনার বিল দেওয়া লাগবে না, এই কথা বলছে 56তে। আর এই ধরনের খাবার বলতে কোন কোন খাবার বোঝানো হয়েছে এইটা বলছে কততে, 57তে। বুঝতে পারছেন? তাহলে জুডিশিয়াল নোটিশ প্রমাণের প্রয়োজন নাই 56। আর জুডিশিয়ালি নোটিসেবল মানে কোন কোন গুলো প্রমাণের প্রয়োজন নাই সেই বিষয়গুলো বলছে কততে, 57। 57। ধারা 57 দেখেন, যে সকল বিষয় সমূহ আদালতকে বিচারিক দৃষ্টিগোচরে নিতে হয়, এটা লিখিততেও মনে রাখবেন। 57 ধারার অধীন 11টি বিষয়, একটু যদি বৃষ্টি না আসে একটু খুলে দেন তো। 11টি বিষয়ের উপর বিচারিক বৃষ্টি আসলে আটকে দিয়ে 11টি বিষয়ের উপর বিচারিক দৃষ্টিগোচরে রাখা আদালতের জন্য বাধ্যতামূলক, এটা বলতেন 11টা বিষয়। পরীক্ষায় প্রশ্ন আসবে যে জুডিশিয়াল নোটিশ কয়টা বা কয়টা বিষয় বিচারিক দৃষ্টিগোচরে
নিবে। কয়টা? 11টা। 11। প্রথম যেটা, আদালতের সকল আইনসমূহ, সরি, বাংলাদেশের সকল আইনসমূহ। ভাই আপনি যখন কোর্টে কোনো আইন দেখাবেন যে ওনার এই আইনে এই কথা বলা আছে, তো এটা আদালত সরাসরি ধরে নিবে যে এই আইনে আসলে এই কথা বলা আছে, এটা কখনোই আপনারে প্রমাণ করতে বলবে না। 2 নম্বরে দেখেন, সশস্ত্র বাহিনীর জন্য যাবতীয় অস্ত্র ও রসদ, আর্টিকেলস অফ ওয়ার। সশস্ত্র বাহিনী বুঝেন? আর্মি, নেভি, এয়ার ফোর্স, এই 3 বাহিনী মিলে সশস্ত্র বাহিনী গঠিত হয়। তাই সশস্ত্র বাহিনীর যাবতীয় অস্ত্র এবং রসদ, সশস্ত্র বাহিনীর কোথায় কি অস্ত্র শস্ত্র আছে, কয়টা জঙ্গি বিমান আছে, কয়টা এই আছে সেই আছে, এই যাবতীয় যে বিস্তারিত বিবরণ, এগুলো ধরে নিবে জুডিশিয়াল নোটিশ, মানে সরাসরি বিচারিক দৃষ্টিগোচরে নিবে। আইনসভার কার্যসমূহ, দ্য কোর্স অফ প্রসিডিং অফ পার্লামেন্ট। আইনসভা, জাতীয় সংসদ বলে বাংলাদেশের আইনসভা, তাহলে আইনসভার যে কার্য এগুলাও সরাসরি বিচারিক দৃষ্টিগোচরে নিবে। 4 নম্বরে দেখেন, বাংলাদেশের সকল আদালত সমূহের সিল। আপনি সুপ্রিম কোর্টের একটা আদেশ আইনে কোর্টে দেখাইছেন, তাহলে ওই জায়গায় সুপ্রিম কোর্টের সিল আছে, এটা আপনারা বলবে না যে এটা যে সুপ্রিম কোর্টের সিল তুমি প্রমাণ করো, কারণ এটা বাংলাদেশের সকল আদালতের সিল, এটা জুডিশিয়াল নোটিশ, মানে এটা ধরে নিবে এটা আগে থেকেই প্রমাণিত। অ্যাডমিরালটি ও সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালতের সিল, নোটারি পাবলিকের সিল। নোটারি পাবলিক মোটামুটি সবাই বুঝেন, এই যে আপনারা যে ইন্টিমেশন জমা দিলেন 300 টাকার 100 টাকার 3টা স্টাম্পে, এই জায়গায় নোটারি করা লাগে না? নোটারি করা লাগে, তাহলে নোটারির সিল দেখলেই বুঝে নেবে যে এটা ঠিকঠাক আছে। প্রাথমিকভাবে আপনারা প্রমাণ করতে বলবে না, প্রথমে বলবে বার কাউন্সিলে যায় যে জমা দিয়ে আসছেন, ওটা যদিও বার কাউন্সিল আদালত না, বাট তারপরেও বাংলাদেশ বার কাউন্সিল বলে নাই যে এই সিল যে লাল লাল যে সিলটা তুমি যে অমুকের কাছ থেকেই নোটারি করছো এটার প্রমাণ কি, এটা কিন্তু আপনারে বলে নাই, সো আদালতেও বলবে না। এবং সকল সিল যেটা বাংলাদেশে বলবৎ যে কোনো আইনের দ্বারা যে কোনো ব্যক্তি ব্যবহারের জন্য ক্ষমতাপ্রাপ্ত, সকল সিল যেটা বাংলাদেশে বলবৎ যে কোনো আইনের দ্বারা কোনো ব্যক্তি ব্যবহারের জন্য ক্ষমতাপ্রাপ্ত। এখন আমরা উকিল সাহেবরা যে সিল দেই, উকিল সাহেবরা যে আপনি যে মামলার সময় দেন, ওই যে ওকালতনামায় দেন, বিভিন্ন কাগজপত্র ফিরিস্তি আকারে দিয়ে দেন, তাহলে এই সিল গুলো ধরে নিবে কি এটাও জুডিশিয়াল নোটিশ, মানে সে আসলে এটা দ্বারা ক্ষমতা প্রাপ্ত। এখন অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার অনেক তো আছে টাউট উকিল, তারা তো এখন উকিল হয় নাই, দেখা গেলো সিল ব্যবহার করতেছে। এখন তার সিল যদি আপনার এই বিষয়গুলা যে বিষয়গুলো আছে প্রাথমিকভাবে ধরে নিবে এটা ঠিকঠাক আছে, এখন কেউ এসে যদি আপত্তি করে যে ওনার এই সিলটা বৈধ না, তাহলে তো আবার এটা অবশ্যই প্রমাণে যেতে পারে, কিন্তু প্রাথমিকভাবে ধরে নিবে এটা কি বৈধ। Good. বুঝছেন? তারপরে দেখেন 5 নং, বাংলাদেশে কোন সরকারি পদে কাহারও যোগদানের বিষয়ে সরকারি গেজেট। সাধারণত সরকারি অফিসগুলোতে, সরি সরকারি অফিস তো না, সরকারি চাকরি যখন কেউ পায় তখন গেজেট প্রকাশিত হয়, গেজেট প্রকাশের পরেই সে জায়গায় যোগদান করে, তাহলে এই গেজেটের ও একটা জুডিশিয়াল নোটিশ। সরকার কর্তৃক স্বীকৃত প্রত্যেক রাষ্ট্র, বাংলাদেশ সরকার যে সকল রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে প্রতিটা রাষ্ট্র হচ্ছে জুডিশিয়াল নোটিশ। সার্বভৌম রাজা বা রানীর অস্তিত্ব, উপাধি, জাতীয় পতাকা। বাংলাদেশ সরকার ফিলিস্তিনের স্বীকৃতি দিতে, তাহলে ফিলিস্তিনের পতাকা, ফিলিস্তিনি দেশের নাম, এটা জুডিশিয়াল নোটিশ। কিন্তু যদি আপনি ইসরায়েলের পতাকা, ইসরায়েলের নাম, ইসরায়েল একটা দেশ, এটা যদি আদালতে বলেন এটা কিন্তু জুডিশিয়াল নোটিশ না, কারণ বাংলাদেশ সরকার তার স্বীকৃতি দেয় নাই। 7 নম্বর দেখেন, সময়ের বিভাগ সমূহ, সময়ের বিভাগ, গ্রিনিচ মিন টাইম। সময়ের বিভাগ বুঝেন, আপনারা যখন মোবাইল ঠিক করেন দেখবেন যে বাংলাদেশের সময়ের বিভাগ কত বলেন তো, প্লাস কত? +6, 8 না, +6। ভারত হলো +5.30, মানে 5 ঘন্টা 30। পাকিস্তান হলো 5 ঘন্টা। তো বাংলাদেশের এই যে সময়ের বিভাগ সমূহ, যে কোনো জায়গার সময়ের বিভাগ সমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ, সরকারি গেজেটে প্রজ্ঞাপিত সর্বসাধারণের উৎসব, পূজার ছুটি এই কয়দিন, ঈদের ছুটি এই কয়দিন, সরকারি গেজেটে।
আচ্ছা, দেখেন আমরা বিরতির আগে এখানে যেটা পড়েছিলাম যে সময়ের বিভাগ সমূহ, সময়ের বিভাগ সমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ, আহ এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপিত সর্বসাধারণ উৎসব উপবাস ছুটি সমূহ, এগুলো হলো কি বলেন, জুডিশিয়াল নোটিশ। তারপরে দেখেন বাংলাদেশের ভূখণ্ড সমূহ। বাংলাদেশের ভূখণ্ড অর্থ হলো যে আমাদের বাংলাদেশের যে আয়তন, আপনি এই ভূখণ্ড বলতে শুধু যে ভূমি বোঝাচ্ছে তা না, আমাদের 1,47,570 বর্গ কিলোমিটার প্লাস এরপরে আমরা যে সমুদ্র বিজয় করছি, মোটামুটি যা যা আছে, এই বাংলাদেশের ভূখণ্ডের কথা বললে সেটাও হবে জুডিশিয়াল নোটিশ। তারপরে দেখেন বাংলাদেশের সাথে অপর রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা এবং অবসান হওয়া। বাংলাদেশের সাথে অপর রাষ্ট্র বা সংগঠন, ধরেন বাংলাদেশের সাথে মিয়ানমারের যুদ্ধ আরম্ভ হয়েছে, তো যদি বলে আদালতে এরকম কোনো বিষয় উত্থাপন করা হয় যে বাংলাদেশের সাথে মিয়ানমারের যুদ্ধ, এটা কি জুডিশিয়াল নোটিশ হবে কিনা? এটা অবশ্যই জুডিশিয়াল নোটিশ হবে। তারপরে দেখেন আহ আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, দেখেন 10 নম্বরটা দেখি যে আদালতের সদস্য কর্মকর্তাগণ তাদের অধীনস্থ অফিসার বা সহকারীগণ বা আদালতের কার্য সম্পাদনকারী অন্যান্য কর্মকর্তাগণের এবং আইন অনুসারে আদালতে উপস্থিত হয়ে মকদ্দমা পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত সকল অ্যাডভোকেট এবং অন্যান্য ব্যক্তিদের নাম। তাহলে একটা আদালতের সদস্য যে শুধু বিচারকরা তা না, আদালতে অন্যান্য সরকারি অনেক কর্মকর্তা থাকে, তারা প্লাস তাদের অধীনস্থ যে অফিসার সহকারীগণ আহ এবং মকদ্দমায় পরিচালনা ক্ষমতাপ্রাপ্ত সকল অ্যাডভোকেট। তাহলে যদি বলে যে আজকে ঢাকা বার থেকে অমুক অ্যাডভোকেট সাহেব আসছে, সাথে সাথে ধরে নিবেন এটা হলো জুডিশিয়াল নোটিশ। আচ্ছা, এরপরে দেখেন স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী। স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী, সো এই 11টা বিষয় আপনি যদি একটু রিডিং পড়েন তাহলে এটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আহ এই যে যে 11টা বিষয় আছে, এই 11টা বিষয় হলো কোনো মামলায় আপনার যদি আদালতে আপনি উপস্থাপন করেন, তাহলে আদালত ধরে নিবে যে এইগুলা প্রমাণিত, এগুলা আপনার সাথে সাথে প্রমাণ করতে বলবে না, এবং এইগুলারে বলে হলো জুডিশিয়াল নোটিশ। তাহলে জুডিশিয়াল নোটিশ যেগুলা, সেগুলা প্রমাণের প্রয়োজন নাই, এটা বলছে 56। আর জুডিশিয়াল নোটিশ কোনগুলা, এটা বলছে কত, 7। বুঝতে পারছেন? তো নির্মল বলেন তো জুডিশিয়াল নোটিশ কাকে বলে? যে যেগুলো আদালতে মানে প্রমাণ করার জন্য প্রয়োজন নেই, হুম। যেমন ভূখণ্ড, আর আর রাষ্ট্রীয় ভূখণ্ড, বাংলাদেশের সকল আইন, আর তারপরে সেনাবাহিনীর যে রসদ আছে, আর সশস্ত্র বাহিনীর রসদ, এইগুলা বাংলাদেশের সাথে বিরোধ আরম্ভ হওয়া, এইগুলা। আচ্ছা, আমরা চলে এসে 58 ধারা, স্বীকৃতি। স্বীকৃতি, এটা অ্যাকচুয়ালি স্বীকৃতি না, উচ্চারণটা হবে স্বীকৃত। স্বীকৃত ঘটনাসমূহ প্রমাণ করার প্রয়োজন নাই, ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুফড। কোনো মামলায় কোনো কোনো পক্ষ যেটা স্বীকার করে সেটা কখনোই প্রমাণ করার প্রয়োজন নাই। আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনারা কি শুনতেছেন, একটু জানান। হ্যাঁ স্যার, শুনতেছি। জি স্যার, শোনা ওকে, যায়। ঠিক আছে। শোনা যায়। তো এর আগে আমরা এরকম একটা ধারা পড়ছিলাম, আপনাদের আমি একটু মনে করে দিই, 70 ধারা। 70 ধারায় বলছিল যে দলিল সম্পাদনের বিষয়টি সম্পাদনকারী যদি বলে যে ঠিক সে স্বীকার করে নাই, তাহলে ওই দলিল আর প্রমাণের প্রয়োজন। ওইটা হলো জাস্ট ছিল দলিল সম্পাদন। আর এটা হলো ঘটনা স্বীকার করছে। একটা মামলায় কোনো পক্ষ আইসা যদি বলে, যে বিবাদী আইসা বলতেছে যে তুমি বাদী, তুমি যা দাবি করছো আমি স্বীকার করে নিলাম, তাহলে বাদীর আর এগুলা প্রমাণের প্রয়োজন নাই। তো দেখেন
58 ধারায় বলা হয়েছে মকদ্দমার পক্ষ তাদের প্রতিনিধি যে সকল বিষয় বা ঘটনা স্বীকার করেছে বা যে সকল বিষয়ে একমত পোষণ করেছে তা প্রমাণ করার প্রয়োজন নাই। শর্ত হলো যে উক্ত বিষয় বা ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে, আন্ডারলাইন করবেন, কোন মকদ্দমার শুনানির সময়, যখন মামলাটার শুনানি চলতেছিল তখন, মকদ্দমার শুনানির পূর্বে, গোল দিবেন, শুনানির পূর্বে, কিন্তু এই ক্ষেত্রে তার লিখিত আকারে স্বীকার করতে সম্মত হয়েছে। তো এখানে একটা বিষয় দেখেন, যদি সে শুনানির সময় স্বীকার করে তাহলে লিখিত আকারে করার দরকার নাই, আর যদি সে শুনানির পূর্বে করে তাহলে হতে হবে কি, লিখিত। তারা তাদের প্লিডিংস এর মাধ্যমে স্বীকার করেছে বলে মনে হয়। প্লিডিংস কাকে বলে? প্লিডিংস আরজি এবং লিখিত জবাবকে প্লিডিংস বলে, আর আরজি বা লিখিত জবাবকে বলে প্লিডিং। তো যাই হোক, বাদী বা বিবাদী তারা তাদের আরজিতে যেটা স্বীকার করেছে সেটাও স্বীকৃতি বলে গণ্য হবে। তাহলে যদি আপনাকে বলে যে কোনো বিষয়সমূহ স্বীকার করলে আর প্রমাণের প্রয়োজন নাই, এটা কখন স্বীকার করছে, মামলার আগে না পরে, মানে শুনানির সময় অথবা তার পূর্বে, ইভেন প্লিডিংস এর মাধ্যমেও হতে পারে। তো 58 ধারা প্রযোজ্য হতে হলে এমন স্বীকৃতি হতে হবে মকদ্দমার পক্ষগণ দ্বারা বা তাদের প্রতিনিধি দ্বারা। এটা একটু দেখেন, এমন স্বীকৃতি দিতে হবে হয় মামলার পক্ষ, না হলে কারা, প্রতিনিধি দ্বারা। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে 3টা ধারা পড়েছি যে জুডিশিয়াল নোটিশ প্রমাণের প্রয়োজন নাই 56, জুডিশিয়াল নোটিশ 11টা 57, আর যে বিষয়গুলো স্বীকার করা হয়েছে সেগুলো প্রমাণের প্রয়োজন নাই কত, 58। এখন যদি বলেন যে স্যার 58 আর 70 কি এক, মূল থিম এক বাট অ্যাকচুয়ালি এক না, হুবহু এক না। তো 70 হলো জাস্ট দলিল স্বীকার করছে, আর 58তে দলিল হইতে পারে, ঘটনা হইতে পারে, অনেক কিছু হইতে পারে, মামলার দায় সে স্বীকার করে নিছে। বুঝছেন? তো আমরা সংক্ষেপে জেনে রাখা ভালো, এখানে একটু যদি দেখেন যে 56 ধারায় বলা হয়েছে বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণের প্রয়োজন নাই, এবং 57 ধারায় যে সকল ক্ষেত্রে, মানে যে সকল বিষয়ের ক্ষেত্রে বিচারিক দৃষ্টিগোচর নিবে তার একটি তালিকা দেওয়া হয়েছে কত ধারায়, 57 ধারায়। 57 ধারায় গোল দেবেন 11টি বিষয়কে আদালত অবশ্যই বিচারিক দৃষ্টিগোচর নিবে। কয়টা? 11টা। আর 57 ধারার অধীন উল্লেখিত বিষয়ের ক্ষেত্রে বিচারিক দৃষ্টিগোচর রাখা আদালতের জন্য গোল দেবেন বাধ্যতামূলক, বাধ্যতামূলক। 58 ধারার অধীন স্বীকৃত ঘটনাসমূহ প্রমাণের প্রয়োজন নাই। তো আমরা বিগত বছর প্রশ্নে চলে আসি, দেখেন এটা একটা দারুণ প্রশ্ন। নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশের বিষয় নয়? দেখেন, আমরা রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মায়ানমার বিরোধ, ওই যে বাংলাদেশের সাথে যুদ্ধ আরম্ভ হয়, এটা তো জুডিশিয়াল নোটিশ। তাহলে বাংলাদেশের সাথে মায়ানমারের যদি বিরোধ হয়, এটা জুডিশিয়াল নোটিশ। বাংলাদেশের সীমানা, জুডিশিয়াল নোটিশ। সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম, জুডিশিয়াল নোটিশ। ইসরায়েলের জাতীয় পতাকা, এটা জুডিশিয়াল নোটিশ না। যদি বলেন যে কেন এটা জুডিশিয়াল নোটিশ না, বলেন, কারণ বাংলাদেশ সরকার কি ইসরায়েলের স্বীকৃতি দিছে? না, না, সো এটা কিন্তু জুডিশিয়াল নোটিশ না। 2 নম্বর প্রশ্নটা দেখেন, স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই এই বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে? স্বীকৃত বিষয় কত ধারা? 58 ধারায়। তো 3, 4 এগুলা পড়ে নিবেন। বিশেষ করে 4 নং প্রশ্নটা যদি দেখেন, আদালত যে সকল বিষয় জুডিশিয়াল নোটিশে নিতে পারেন তা এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় বলা হয়েছে? 57। আপনারা পরীক্ষার হলে গিয়ে কনফিউজড হবেন যে 56 না 57, 56 না 57। প্রমাণের প্রয়োজন নাই 56, আর কোন কোন বিষয়গুলো কত? 57। ক্লিয়ার? সেলফ প্র্যাকটিসের এক, আসলে এই প্রশ্ন আসবে না, কারণ কোন কোন বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই এইরকম কোন বিধান, ওই যে আমরা 3টা বিষয় পড়ছি না, 56, 57, 58, তারপরে 86 থেকে
88, এইগুলা এইগুলা যে প্রমাণের প্রয়োজন নাই, এই তিনটা বিষয় এটা কিন্তু সাক্ষ্য আইনের কোথাও বলে না, এটা জাস্ট আমরা ভাগ করছি। তো যাই হোক, আমরা এর পরে যদি আসি, দেখেন পরের পেজে আসেন। 4, 6, তারপরে আপনার 10 নম্বর যদি একটু দেখেন, যে নিম্নলিখিত কোন বিষয়টি আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিতে পারে না? সংবাদপত্রে প্রকাশিত কোনো সংবাদ, এটা কি জুডিশিয়াল নোটিশ বলেন? সংবাদপত্র প্রকাশিত সংবাদ, এটা কিন্তু এই বাকি তিনটা যদি দেখেন, বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত কোনো পদবীর অস্তিত্ব, সরকার স্বীকৃতি দিচ্ছে, বাংলাদেশের ভূখণ্ড, সমুদ্র এবং স্থলপথের নিয়মাবলী, এগুলা কিন্তু জুডিশিয়াল নোটিশ। কিন্তু বাংলা মানে কোন পত্রিকা যদি কোনো কিছু প্রকাশ করে, সেটা কিন্তু জুডিশিয়াল নোটিশ না। 12 নংটা ভিভিআই, 12 নম্বর প্রশ্নটা ভিভিআই। আদালত উপযুক্ত পুস্তক অথবা দলিলাদির সাহায্যে নিতে পারে নিম্নলিখিত কোন বিষয়? এটা আমরা ভেতরে পড়ি নাই, বাট প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে আদালত উপযুক্ত পুস্তক বা দলিলাদির সাহায্য নিতে পারে। কি কি দেখেন, জন ইতিহাস বিষয়ে, সাহিত্য বিষয়ে, বিজ্ঞান ও শিল্পকলা বিষয়ে। উত্তর কি? উপরের সবগুলা। আচ্ছা, এখন আমরা চলে আসি, দেখেন যে আপনাদের মানে সময় তো আছে, ক্লাস করতে কি সমস্যা আছে? সমস্যা নাই, আমরা ক্লাস করি। দেখেন, তো আমরা চলে আসি, জুডিশিয়াল নোটিশ নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। যে এতক্ষণ ধরে যে পড়লাম, যে জুডিশিয়াল নোটিশ বা 56, 57, 58 এগুলা নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। লিজন সাহেব, লিজন অধিকারী, বলেন জুডিশিয়াল নোটিশ কারে বলে? বলেন। পারবেন না কেন, বুঝাইছি না? মনির সাহেব বলেন, জুডিশিয়াল নোটিশ কাকে বলে? যেগুলা প্রমাণ করার প্রয়োজন নেই, আপনি আদালতে দেখানোর সাক্ষাৎ ধরে নেবে, এটা ঠিকঠাক, আচ্ছা, এটা হলো জুডিশিয়াল নোটিশ। আপনার তো আইনের ভাষায় বলার দরকার নাই, আমি যে ভাষায় বুঝাইছি সেই ভাষায় বলে। আর জুডিশিয়াল নোটিশ কয়টা লিজন, এটা বলেন। বিমল সাহেব কয়টা? রাজীব সাহেব বলেন কয়টা? 11টা। আমাদের পড়ানো কি খুব জটিল হয়? মানে বুঝেন না কথা বললে? ইনশাল্লাহ তো বোঝা যায়। বাসায় গেলে বই পড়লে আরো সমস্যা, যে এই জায়গা থেকে আপনাদের সাজাই গুছাই দেই, বই পড়তে যাই ধরবেন, আরো সমস্যা হয় যখন পরীক্ষা দেন, নাকি? আচ্ছা, যাই হোক, তো যাই হোক, আমরা চলে আসি অনুমান, প্রিজাম্পশন। ধারা হচ্ছে 79 থেকে 90। অনুমান সম্পর্কে আলোচনা করছে কত ধারা থেকে কত ধারা? 79 থেকে 90। অনুমান হলো এমন একটি নিয়ম যার মাধ্যমে আদালত কোনো নির্দিষ্ট বিষয় বা সাক্ষ্য হতে কোনো নির্দিষ্ট ধারণা করবে, যতক্ষণ পর্যন্ত না উক্ত ধারণার সত্যতা অপ্রমাণিত হয়। কথাগুলো বেশ জটিল। ভুল কথা হলো যে আদালত, আমাদের সাক্ষ্য আইনের কতগুলো বিধান আছে? সাক্ষ্য আইনের মোট ধারা কয়টা? 167 ধারা। 167 ধারার ধারার মধ্যে কোন কোন কথাগুলো বলার সাথে সাথে আদালত ধরে নিবে যে এটা ঠিক, আর কোন কোন কথাগুলো বললে আদালত ঠিকও ধরতে পারে, বেঠিকও ধরতে পারে। আচ্ছা, ধরেন অনুমানটা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে ভাগ করছে। একটা হলো আপনার মে প্রিজিউম। প্রথমত সাক্ষ্য আইনের যে 4 ধারা, আমরা বই পড়তেছি পরে, আমার কথা শোনেন, যে সাক্ষ্য আইনের 4 ধারায় অনুমানকে ভাগ করছে 3 ভাগে: মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, আর একটা হচ্ছে কি কনক্লুসিভ প্রুফ। আপনাদের যখন, যারা একটু ইংরেজিতে দুর্বল, যারা এমনি বলেন যে মে প্রিজিউম কোনগুলা, যখন আপনারা একজন জিজ্ঞেস করছে যে এই কালকে নৌকা বাইচ আইসো, নৌকা বাইচ আছে দেখতে আইসো, সে বলতেছে যে মেবি আসবানি। মেবি আসবানি মানে কি? মানে আসতেও পারি, নাও পারি, মানে জোর নাই। এমন বলে নাই যে আমি অবশ্যই আসবো, আসতেও পারি, নাও পারি।
তাহলে যে ক্ষেত্রে কোন ধারায় মেয়ে শব্দটা ব্যবহার করছে মেয়ে, তাহলে আদালত ওই বিষয়টা ভুল বলেও প্রমাণ মানে সঠিক বলেও অনুমান করতে পারে, ভুল বলেও অনুমান করতে পারে। তবে যাই অনুমান করুক না কেন অপর পক্ষ চাইলে এটা আবার খণ্ডাইতে পারে। উদাহরণস্বরূপ ধরেন আমরা ফৌজদারি কার্যবিধি শেষ করে এসেছি। ফৌজদারি কার্যবিধির 497 ধারায় বলেছে যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা, মানে জামিন দিতেও পারে নাও পারে, আপনি চাইলেই যে দিবে এমন কোনো কথা নাই। বুঝলেন? তাহলে সাক্ষ্য আইনে যে ধারায় মেয়ে শব্দটা ব্যবহার করছে দ্য কোর্ট মে, তাহলে ওই বিষয়টা আদালত সঠিক বলেও ধরতে পারে, বেঠিক বলেও ধরতে পারে, ভুল বলেও ধরতে পারে। তবে সঠিক বলে ধরুক, উনি যদি সঠিক বলে ধরে তাহলে অপর পক্ষ হিসাবে এটা কি প্রমাণ করতে পারে, ভুল প্রমাণ করতে পারে। বা উনি যদি ভুল ধরে তাহলে অপর পক্ষ এসে এটা আবার কি সঠিক বলে ধরতে পারে। ধরেন মে প্রিজুম সম্পর্কে লিখতেছেন কে? আপনাদেরকে আমি লিখতে বলছি? আমি কি আপনাদের একটা দাড়ি কমা থাকলেও তো আমি লিখে দিই যেটা আপনার লেখা দরকার? এটা তো আমার লেখা আছে, যা বলতেছে আগে সেই কথা শুনেন। ধরেন সাক্ষ্য আইনের 86 ধারায় বলেছে যে বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল আপনি যদি বাংলাদেশের আদালতে দেখান তাহলে বাংলাদেশি আদালত এটাকে সঠিক বলেও অনুমান করতে পারে, ভুল বলেও অনুমান করতে পারে। ধরেন আপনি একটা বিদেশি আদালতের রায় আদালতে এসে দেখাইছেন, তো আদালত এই ক্ষেত্রে বিদেশি আদালতের রায় মে প্রিজিউম করবে, সঠিকও ধরতে পারে ভুলও ধরতে পারে। যদি উনি সঠিক ধরে তাহলে অপর পক্ষ হিসাবে এটা কি করতে পারে, ভুল প্রমাণ করতে পারে। যদি উনি বলে যে এই রায় ঠিকঠাক নাই, তাহলে অপর পক্ষ যে দাবি করলো সঠিক সে আবার সেটা কি প্রমাণ করতে পারে, সঠিক প্রমাণ করতে পারে। তাহলে মে প্রিজম কি খণ্ডন করা যায় নাকি যায় না বলেন? যায়। খণ্ডন বোঝেন না, মানে ভুল বলে প্রমাণ করা যায় কিনা। আর মে প্রিজম যেখানে আছে, মে প্রিজুম কি আপনার আদালত কি বিবেচনামূলক, এটা সঠিকও ধরতে পারে বেঠিকও ধরতে পারে। আর মে প্রিজম কি খণ্ডন যোগ্য। এটুক বুঝছেন? আচ্ছা, এখন আসেন শ্যাল প্রিজুম কারে বলে। শ্যাল প্রিজুম, শ্যাল প্রিজুম মানে হলো অবশ্যই অনুমান করবে, আদালতে বাধ্য। ওই যে একটু আগে উদাহরণ দিছিলাম যে নৌকা বাইচ দেখতে যাবা কিনা, বললো যে অবশ্যই আমি যাব, জোর দিয়ে বলছে। তাহলে সাক্ষ্য আইনে কিছু কিছু বিধান আছে, এই জায়গা বলে দিচ্ছে দ্য কোর্ট শ্যাল প্রিজিউম, শ্যাল শব্দটা আছে। তো শ্যাল শব্দের অর্থ হলো, ধরেন আমি 79 ধারার কথা বলি। 79 ধারায় বলছে যে বাংলাদেশি কোনো আদালতের সার্টিফাইড কপি যদি আপনি অন্য আদালতে দেখান তাহলে ধরে নিবে যে এটা ঠিকঠাক আছে, অবশ্যই ধরতে হবে। আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেয় নাই, স্বয়ংক্রিয়কৃত নকল তুইলে ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস করবেন কোথায়? দায়রা জজ কোর্টে। তাহলে দায়রা জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের এই যে সার্টিফাইড দেখছে, এটা অবশ্যই কি অনুমান করবে, ঠিক আছে। বুঝছেন? যদি মে প্রিজুম হতো তাহলে এটা সঠিকও ধরতে পারতো বেঠিকও ধরতে পারতো। বুঝেন কিনা? তাহলে শ্যাল প্রিজুমের ক্ষেত্রে আদালত ওইটা প্রিজুম করতে কি বাধ্য, বিবেচনামূলক না। বুঝেন কিনা? তবে ভাই শ্যাল প্রিজমও খণ্ডানো যায়। আর একজন আইসা যদি বলে যে অনার এই যে সার্টিফাইড কপিটা আনছে সে, এটা আদৌ সে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আনে নাই, সে অমুকের সিগনেচার নকল করে আনছে, তাহলে যে এটা দাবি করবে সে এটা তারই প্রমাণ করতে হবে। বাট প্রাথমিকভাবে আদালত ধরে নিবে এটা কি সঠিক। বুঝেন কিনা? এই কথাগুলো আপনি বই পড়লে বুঝবেন না, আগে আমার কথা শুনেন। তাহলে মে প্রিজুম হলো বিবেচনামূলক এবং খণ্ডনযোগ্য, খণ্ডন করা যায় কিনা। শ্যাল প্রিজমও কি মানে অবশ্যই অনুমান করবে, এটা বাধ্য, তবে এটাও খণ্ডন করা যায়। বুঝছেন? তাহলে সাক্ষ্য আইনের 4 ধারায় 3 প্রকার অনুমান বলছে, মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, আর একটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ কথাটার অর্থ হলো চূড়ান্ত অনুমান, চূড়ান্ত প্রমাণ, চূড়ান্ত প্রমাণ। আমরা গত ক্লাসে গত ক্লাসে যেটা পড়ছি সেটা হলো যে 41 ধারায় 4টা আদালতের রায়কে বলছে কনক্লুসিভ প্রুফ। গতকাল লিখে দিয়েছিলাম প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, ইনসলভেন্সি। মানে এই 4টা আদালতের রায় যদি আপনি আদালতে দেখান, আদালত ধরে তো নিবে এটা সঠিক এবং এটা বেঠিক প্রমাণ করার কোনো অনুমতিও আপনারে দিবে
না, মানে এই এই চারটা আদালতের রায় হলো কনক্লুসিভ প্রুফ। তাহলে কনক্লুসিভ প্রুফরে কি করা যায় না, খণ্ডন করা যায় না। একটু বুঝেন কিনা? তাহলে মে প্রিজুম খণ্ডন করা যায়, শ্যাল প্রিজুম খণ্ডন করা যায়, কিন্তু কনক্লুসিভ প্রুফ খণ্ডন করা যায় না। একটু কি বুঝছেন? তাহলে আমরা অনুমান রে সাক্ষ্য আইনের 4 ধারায় বলছে অনুমান 3 প্রকার: মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। কোন ধারায় বলা নাই, বাট আর এক দৃষ্টিকোণ থেকে, খণ্ডনের দৃষ্টিকোণ থেকে অনুমান হলো 2 প্রকার। একটা হলো খণ্ডনযোগ্য আর একটা হলো খণ্ডন অযোগ্য। খণ্ডনযোগ্য ইংরেজিতে বলে রিবাটেবল, আর অখণ্ডনযোগ্য বলে কি, ইরিবাটেবল। তাহলে বলেন তো, মে প্রিজুম আর শ্যাল প্রিজুম হলো রিবাটেবল, আর কনক্লুসিভ প্রুফ কি, ইরিবাটেবল, মানে খণ্ডন করা যায় না। এইটুক বুঝেন কিনা? আবার বলি, মে প্রিজুম মানে হলো কোনো কিছু অনুমান করতেও পারে, নাও পারে, খণ্ডনযোগ্য। শ্যাল প্রিজুম মানে হলো ওইটা অনুমান করতে বাধ্য, তবে এটা খণ্ডন করা যায়। কনক্লুসিভ প্রুফ মানে অনুমান করতে তো বাধ্যই, প্লাস এটা খণ্ডন করা। এটুকু বুঝছেন? আচ্ছা, এখন আমরা একটু বইতে আসি। দেখেন আমার নির্মল সোনা কি যেন লেখছে। আচ্ছা যাই হোক, একটু অপেক্ষা করেন, ওয়েট। আচ্ছা দেখেন তো, আমাদের এখানে ওই ওই যে টেবিল আছে, ওই টেবিল পড়বো না, পরের পেজে আসেন। পরের পেজে আসছেন? দেখেন, আহ সাক্ষ্য আইনে অনুমান কয় প্রকার লিখছে? 2 প্রকার। এই যে যে 2 প্রকার, এই 2 প্রকার আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই 2 প্রকারের মধ্যে নাই। তো এক প্রকার দেখেন ঘটনা সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর এক প্রকার কি, আইন সম্পর্কিত অনুমান। আচ্ছা, এই 2 প্রকারের কথা একটু পরে আসতেছি। তো তার আচ্ছা আসি। দেখেন, ঘটনা সম্পর্কিত অনুমান, ওই যে যে আমরা 4 ধারায় যে অনুমান পড়ছিলাম, কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকারের মধ্যে শুধুমাত্র এক প্রকার হলো ঘটনা, মে প্রিজুম। আর শেয়াল এন্ড কনক্লুসিভ প্রুফ, এই দুইটা হলো আইন সম্পর্কিত। তো এখানে দেখেন যে, হ্যাঁ, যে ঘটনা সম্পর্কিত অনুমান আর একটা হলো কি, আইন সম্পর্কিত অনুমান। যাই হোক, তাও পরে পড়ি। দেখেন, আহ এরপর আসেন খণ্ডনযোগ্য অনুমান। খণ্ডনযোগ্য অনুমান মানে হলো, আমি এই জায়গা পড়বো না, যেটা কি করা যায়, খণ্ডন করা যায়। আর অখণ্ডনযোগ্য অনুমান মানে কি, যেটা খণ্ডন করা যায় না। তাহলে প্রথমে অনুমানটা ভাগ করছে 2 ভাগে: ঘটনা সম্পর্কিত, আইন সম্পর্কিত। এটা আমরা এখনো জানি না, ধরেন। তারপরে আবার ভাগ করছে 2 ভাগে, সেই 2 ভাগ কি কি, খণ্ডনযোগ্য আর খণ্ডন অযোগ্য। আচ্ছা, এরপরে খণ্ডন অযোগ্য মানে হলো যেটা কখনোই খণ্ডন করা যায় না। এরপরে দেখেন আমরা যে মে প্রিজুম, শ্যাল প্রিজুম, আর কনক্লুসিভ প্রুফ, এটা একটু দেখেন যে, সাক্ষ্য আইনের 4 ধারায় গোল দিবেন 3 ধরনের অনুমান: মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ এর সংজ্ঞা দেওয়া হয়েছে। So, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অনুমান কত প্রকার, তাহলে আমার 2 প্রকার লিখলে হবে না। কত প্রকার? 3 প্রকার। কত ধারায় বলেছে? 4 ধারায় লিখেছে, বা 4 ধারায় বলেছে। কোন বিষয় সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবে তা নির্ধারণ করতে দেখতে হবে বাক্যটিতে মে প্রিজুম ব্যবহার করা হয়েছে নাকি শ্যাল প্রিজুম। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি মে প্রিজুম। মে প্রিজুম আছে না? মে প্রিজুমের এই জায়গা লেখেন, ডানে লেখেন খণ্ডনযোগ্য এবং ঘটনা সম্পর্কিত। ওই যে টাইটেলের পাশে, খণ্ডনযোগ্য এবং ঘটনা সম্পর্কিত। মে প্রিজমের পাশে লিখবেন খণ্ডনযোগ্য এবং কি, ঘটনা সম্পর্কিত। লিখছেন? ঘটনা সম্পর্কিত। যে এই কথাগুলো আপনি যদি বাসায় একা একা পড়েন বুঝবেন, বাট অনেক কাঠখড় পোড়ানো লাগবে, অনেক ধৈর্যের ব্যাপার। আচ্ছা দেখেন, শুনেন, মে প্রিজুম যে খণ্ডনযোগ্য, এটা তো আমরা আগে থেকেই জানি, একটু আগে বুঝাইলাম। তবে এটা হলো ঘটনা সম্পর্কিত। দেখেন, সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয়কে মে প্রিজুম করতে বললে আদালত বিষয়টিকে প্রমাণিত বলে অনুমান করতে পারে, যতক্ষণ পর্যন্ত না এটা অপ্রমাণিত হয় বা এটাকে প্রমাণ করতে বলা হয়। সো আপনি এখানে মনে রাখবেন, মে প্রিজুমের ক্ষেত্রে এটা আদালত সঠিক বলে অনুমান করতে পারে, ভুল বলে অনুমান করতে পারে। তবে যাই অনুমান করুক না কেন,
অপর পক্ষ এসে এটারে খণ্ডন করতে পারবে। আর মে প্রিজম হলো কোন ধরনের অনুমান? ঘটনা সম্পর্কিত ধারা। দেখেন ওই জায়গায় লিখলাম, দেখুন ধারা 86, 87, 88, 90 আর কত 114, এই কয়টা ধারা হলো মে প্রিজম। এখন অনেকে আবার বলবেন স্যার আহ আইন তো সংশোধন হয়েছে, অন্য ধারাও তো আছে, সেটা হলো পরের কথা। আগে ইজ্জত বাঁচান। ইজ্জত বাঁচান হলো পাগড়ি পরা পরে, আগে হলো গায়ের জামা কাপড় দরকার। তো সেটা হলো যে 86, 87, 88, 90 আর 114, এই পাঁচটা ধারা হলো কি মে প্রিজম। মানে এই সব জায়গায় যে কথাগুলো বলা আছে এইগুলো আদালত সঠিক বলেও ধরতে পারে, বেঠিক বলেও ধরতে পারে। বুঝেন কিনা? আচ্ছা, এবং এই এই যে 86, 87, 88, 90 আর 114, এই পাঁচটা ধারা কি ঘটনা সম্পর্কিত নাকি আইন সম্পর্কিত? এই পাঁচটা ধারা কি খণ্ডন করা যাবে? খণ্ডন করা যাবে। আ- আমরা চলে আসি শ্যাল প্রিজম, অনুমান করবে। দেখছেন মে প্রিজমে কি লেখা ছিল? করতে পারে। আর এই জায়গা কি বলছে? অনুমান করবে। এই এটার পাশে লেখেন খণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত। খণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত। মে প্রিজম ছিল খণ্ডনযোগ্য এবং ঘটনা সম্পর্কিত, আর শ্যাল প্রিজম কি খণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত। সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয় শ্যাল প্রিজম করতে বলে আদালত বিষয়টিকে অবশ্যই প্রমাণিত বলে মনে করবে। যে আন্ডারলাইন করেন, অবশ্যই অবশ্যই প্রমাণিত বলে মনে করবে যতক্ষণ পর্যন্ত না এটা অপ্রমাণিত হয়। যতক্ষণ পর্যন্ত অপ্রমাণিত হয় মানে কি এটারে আবার খণ্ডনও করা যাবে। তো শ্যাল প্রিজম কোন কোন ধারা দেখেন? 79 থেকে 89, অ্যাকচুয়ালি এটা হবে না, লেখেন 79 থেকে 85। 79 থেকে 85, কমা 89 এবং 105। 79 থেকে কত? 85, কমা 89 এবং 105। কমা লেখছেন? কম একের মা লেখছেন নাকি কেউ? লেখছেন? কেউ 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 লিখতে পারেন? কি লুপসানে লেখছেন? আমরা কনক্লুসিভ প্রুফে আসি। দেখেন এই স্যার আমি শুনেন, বললাম। আপনারা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু জানান। স্যার জি শোনা স্যার। যাচ্ছে স্যার। ওকে, তাহলে শুনেন মে প্রিজম হলো 86, 87, 88, 90 আর 100 কত 14। আর শেয়াল 14। প্রিজম 79 থেকে কত 85 আর কত 89 আর 105। আমরা 79 চলে থেকে আসি কনক্লুসিভ প্রুফ। 105। চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্ত ভাবে প্রমাণিত। এটার পাশে লেখেন অখণ্ডনযোগ্য। অখণ্ডনযোগ্য লিখছেন? এবং জি স্যার। এবং আইন সম্পর্কিত। কি লিখছেন? চূড়ান্ত প্রমাণ অখণ্ডনযোগ্য আইন সম্পর্কিত। কনক্লুসিভ প্রুফ। তো এখানে একটা বিষয় দেখেন যে কনক্লুসিভ প্রুফ এটারে খণ্ডন করা যাবে না। আর কনক্লুসিভ প্রুফ হলো কি সম্পর্কিত অনুমান? আইন। তাহলে একটা বিষয় কি দেখছেন যে ঘটনা সম্পর্কিত অনুমানে একটা মে প্রিজুম, আর শেয়াল প্রিজুম আর কনক্লুসিভ প্রুফ আইন সম্পর্কিত। আবার ইরিভার্টেবল একটা, সেটা কি কনক্লুসিভ প্রুফ। আর মে প্রিজুম আর শেয়াল প্রিজুম কি রিভার্টেবল, মানে খণ্ডন করা যায়। বুঝেন নাই বোধহয়? আমরা তো জানি মে প্রিজুম, শেয়াল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। সো এইভাবে অনুমান করে, এইভাবে ভাবেন যে মে প্রিজুমও রিভার্টেবল, শেয়াল প্রিজুমও রিভার্টেবল, কনক্লুসিভ প্রুফ কি ইরিভার্টেবল। আবার মে প্রিজমটা হলো প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, মানে ঘটনা সম্পর্কিত। আর বাদ বাকি দুইটা শেয়াল প্রিজম আর কনক্লুসিভ প্রুফ, এই দুইটা কি আইন সম্পর্কিত। বুঝলেন কিনা?
তাহলে আমরা কি এটা বলতে পারি যে এই যে যে শ্যাল প্রিজুম আমরা পড়লাম ৭৯ থেকে ৮৫, ৭৯ ধারায় আছে ধরেন বাংলাদেশি আদালতের সই-মুদ্রিত নকল, এই যে সার্টিফাইড কপি, তাহলে সার্টিফাইড কপি হলো শ্যাল প্রিজুম, কিন্তু এটা কি রিভার্টেবল। আর এটা হলো কি সম্পর্কিত অনুমান, আইন সম্পর্কিত। বুঝেন কিনা? যদি আপনি না বুঝেন তাহলে এই তিনটা হিসাব মেলানো কিন্তু খুব কষ্টকর। মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ, এর ভিতরে ইরিভার্টেবল শুধু কনক্লুসিভ প্রুফ, আর এর ভিতরে ঘটনা সম্পর্কিত অনুমান শুধু কে, মে প্রিজুম। বুঝছেন? তাহলে অনুমানকে 4 ধারায় ভাগ করেছিল 3 ভাগে, মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। আবার ভাগ করছিল 2 ভাগে, রিভার্টেবল, ইরিভার্টেবল। আবার ভাগ করছিল 2 ভাগে, আইন সম্পর্কিত, ঘটনা সম্পর্কিত। এখন কি কাহিনী বুঝছেন যে কোনটার সাথে কি? যে রিভার্ট মানে হলো খণ্ডনযোগ্য, রিভার্টেবল, আর ইরিভার্টেবল মানে হলো খণ্ডনযোগ্য নয় বা খণ্ডন অযোগ্য। তো এখানে দেখেন কনক্লুসিভ কনক্লুসিভ প্রুফের ধারা কয়টা, 41 আর 112, 41 আর 112। এই জায়গায় লিখে দিই, যদিও পরে বলবো। 41 সমান সমান লেখেন অখণ্ডনযোগ্য, 41 সমান সমান লেখেন অখণ্ডনযোগ্য, সমান সমান সহায়কের মান ন, এইভাবে লিখতেছেন নাকি এবার? আচ্ছা, 41 সমান অখণ্ডন যোগ্য, আর 112 দিয়ে লেখেন খণ্ডন যোগ্য। হ্যাঁ, 112 ধারা হলো খণ্ডন যোগ্য মানে রিভার্টেবল। হ্যাঁ, ব্যাখ্যা দিব, ধৈর্য ধারণ করেন। এই শুনেন, তাহলে আমরা এতক্ষণ ধরে জানলাম যে কনক্লুসিভ প্রুফ হলো ইরিভার্টেবল নাকি, এবং কনক্লুসিভ সারা এভিডেন্স অ্যাক্টে 167টা ধারার মধ্যে 2টা ধারা হলো কনক্লুসিভ প্রুফ, একটা হলো 41 আর একটা হলো 112। তো এই 2টা ধারা কনক্লুসিভ প্রুফ হলেও অ্যাকচুয়ালি 41 ধারারে খণ্ডন করা যায় না, কিন্তু 112 ধারারে খণ্ডন করা যায়। 112 কেন খণ্ডন করা যায়? গতকাল আমরা পড়ছি শুধু 41 ধারা, 41 ধারা 4টা আদালতের রায়, ওই যে প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, ইনসলভেন্সি, অ্যাডমিরালটি, এই 4টা আদালতের রায় হচ্ছে খণ্ডন করা কখনোই যাবে না, এবং কনক্লুসিভ প্রুফ। আর 112 ধারায় আছে যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী স্ত্রীর মানে বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে এটা হলো সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। বাট এটা আবার খণ্ডন করা যায়। ধরেন স্বামী বলতেছে যে সে আমার সন্তান না, স্বামী ডিএনএ টেস্ট করে বলে দিল যে, তাহলে এটা আবার কি করা যায়, খণ্ডন করা যায়। বুঝেন কিনা? তাহলে 112 ধারা কনক্লুসিভ প্রুফ, বাট এটা আবার কি, খণ্ডন করা যায়। আমরা পরের পেজে চলে আসি, দেখেন। তো আমরা প্রথমে যে বিষয়টা দেখবো, দেখেন প্রিজাম্পশন অফ ফ্যাক্ট এবং মে প্রিজুম। আমরা তো জানি মে প্রিজুম মানে হলো প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর মে প্রিজুম মানে হলো রিভার্টেবল মানে খণ্ডনযোগ্য। আর আমরা ওখানে পড়ে এসেছি যে মে প্রিজুম হলো 86 থেকে 86, 87, 88, 90, 114। তো প্রথমে আমরা 86 ধারাটা দেখি, দেখেন। বিদেশি বিচার বিষয়ক নথিপত্রের সৌম্যকৃত নকল। তাহলে বিদেশি যে বিচার বিষয়ক মানে বিদেশি আদালতের নকল, ভারতের একটা আদালত একটা রায় দিছে, এই রায়টা যদি আপনি বাংলাদেশের কোনো আদালতে এনে দেখান, বাংলাদেশি আদালত এটা সঠিক বলে অনুমান করতে পারে, ভুল বলে অনুমান করতে পারে। কত দ্বারা? 86 দ্বারা। এবং মে প্রিজিউমে যে ডান সাইডে দেখেন, মে প্রিজিউম, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর এটা কি, রিভার্টেবল। আপনি যদি এই যে এতক্ষণ ধরে বুঝলাম যদি মনোযোগ না থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো বুঝবেন না। মে প্রিজিউম, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর কি, রিভার্টেবল। 87 দেখেন, পুস্তক, মানচিত্র, চার্ট সম্পর্কে অনুমান। আপনি যদি আদালতে কোনো পুস্তক দেখান, কোনো মানচিত্র দেখান, কোনো চার্ট দেখান,
তাহলে আদালত এই পুস্তক মানচিত্র চার্ট ঠিক বলেও অনুমান করতে পারে, বেঠিক বলেও অনুমান করতে পারে। তাহলে আপনি জাস্ট এই ধারাগুলোর কি পয়েন্ট গুলো মনে রাখবেন। বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল কত ধারা? 86। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে যে বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল, এটা কি ঘটনা সম্পর্কিত অনুমান নাকি আইন সম্পর্কিত? ঘটনা সম্পর্কিত। এটা কি রিভার্টেবল না ইরিভার্টেবল? রিভার্টেবল। বুঝছেন? 88 ধারা দেখেন, তার বার্তা সম্পর্কে অনুমান। তার বার্তা মানে হলো টেলিগ্রাফিক মেসেজ, তার বার্তা, টেলিফোনের কথোপকথন। তো টেলিফোনের কথোপকথন সম্পর্কে যে অনুমান, এটা আদালত ঠিক বলে অনুমান করতে পারে, বেঠিক বলে অনুমান করতে পারে। আমরা নতুন একটা ধারা এখানে দেখেন 88 ক 2022 সালের সংশোধনীতে যোগ হয়েছে, ডিজিটাল যোগাযোগ বিষয় অনুমান, প্রিজাম্পশন অ্যাজ টু ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল যোগাযোগ মানে হলো এই যে যে আমরা ডিজিটাল রেকর্ড যেগুলা, এই যে হোয়াটসঅ্যাপে কথা, ভাইবারে কথা, ইমোতে কথা, মেসেঞ্জারে কথা, বা অন্যান্য যে স্কাইপে বলেন, বা এই যে আমরা জুমে, এই যে এটাও এক ধরনের ডিজিটাল যোগাযোগ। সো এইগুলাও যদি দেখায়, আদালত কি অনুমান করবে? মে প্রিজুম। 89 ক আমরা পড়বো না, 90টা দেখেন। 89 ক বাদ, 90। 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। আপনি যদি আদালতে একটা জমির দখলে আপনি 30 বছর ধরে আছেন, এটা সামনে আলাদা করেই পড়বো, ওই দলিলটা আদালতে যদি দেখান এবং আপনি ওই দলিলটা হলো 30 বছরের পুরাতন, এবং আপনি ওই জমিতে 30 বছর ধরে দখলেই আছেন। ধরেন আপনি একটা জমিতে 30 বছর দখলে আছেন, এখন ওই জমি নিয়ে ভবিষ্যতে মামলা হয়েছে, আপনি আদালতে দলিলটা শো করলেন, দেখাইলেন, তাহলে আদালত ধরে নিবে যে এই দলিল সম্পাদন ঠিকঠাক আছে। তাহলে 90 ধারা মানে হলো কত বছরের পুরাতন ডকুমেন্ট? 30 বছর। হ্যাঁ, হ্যাঁ, ব্যাখ্যা আরো পরে আসতেছি, আপাতত এতটুকু মনে রাখেন। 30 বছরের পুরাতন ডকুমেন্ট। 90 ধারা সামনে বিস্তারিত পড়বো, এজন্য এই জায়গায় আর বলতেছি না। 90 ধারা মানেই কয় বছরের পুরাতন? 30 বছর পুরাতন। আচ্ছা, 90 ক বল দিবেন 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড, ফোন কল, ভিডিও, অডিও ভিডিও, সিসিটিভি ফুটেজ, এটা যদি আপনার হেফাজত থেকে আসে এবং এটা যদি 5 বছরের পুরাতন হয়, কয় বছরের? তাহলে ধরে নিবে এটা ঠিকঠাক আছে। সো আপাতত এটা মনে রাখবেন যে 90 মানে হলো 30 বছরের পুরাতন, আর 90 ক মানে হলো 5 বছরের পুরাতন কি? ডিজিটাল রেকর্ড। এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে যে 90 ধারায় কত বছরের পুরাতন দলিল? 30 বছর। আর 90 কত কত বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড? 5 বছর। 114 দেখেন, আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারবে। তাহলে আমরা এখানে যা যা পড়লাম সেটা হলো 86, 87, 88, 88 ক, 90, 90 ক, আর 114। সো এই যে ধারাগুলো আমরা পড়লাম দেখেন, যদি আপনার এইভাবে প্রথম প্রথম একটু মনে রাখতে সমস্যা হবে, বাট আমার জানতে হবে। 86 ধারা বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল, 87 পুস্তক মানচিত্র চার্ট, 88 তার বার্তা, 88 ক ডিজিটাল কমিউনিকেশন, 90 30 বছরের পুরাতন দলিল, 90 ক 5 বছরের পুরাতন ডিজিটাল, আর 114 হলো আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। আর এই ধারাগুলো হলো মে প্রিজুম। আর মে প্রিজুম মানে হলো রিভার্টেবল। আর মে প্রিজুম মানে হলো প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, মানে ঘটনা সম্পর্কিত। বুঝছেন? আমরা চলে আসি শেয়াল প্রিজুমে। শেয়াল প্রিজুম কত ধারা থেকে কত ধারা মনে আছে? শেয়াল প্রিজুম ছিল 79 থেকে 85 নাকি, আর হলো 89, আর হলো কত 105। এইগুলা ছিল হলো শেয়াল প্রিজম। শাল। তো আমরা চলে আসি 79 ধারাটা দেখেন, প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান। প্রত্যায়িত নকল এটা হলো সার্টিফাইড কপি, সরকারি দলিল। এখানে একটু নিচে লিখে রাখেন, সরকারি দলিলের জাবেদা নকল।
৭৯-র নিচে লেখেন সরকারি দলিলের জাবেদা নকল। আপনি যদি কোনো আদালতে সরকারি দলিলের জাবেদা নকল দেখান, আদালত অবশ্যই ধরে নিবে এটা সঠিক, কারণ এটা শেয়াল প্রিজুম। তবে অপরপক্ষ এসে প্রমাণ করতে পারে এটা কি ভুল, মানে এটা রিভার্টেবল। আবার এটা হলো প্রিজাম্পশন অফ ল, মানে আইন সম্পর্কিত অনুমান। ৮০ ধারাটা দেখেন, গোল দিবেন লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান। লিপিবদ্ধ সাক্ষ্য গোল দিছেন এবং লেখেন যেমন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি। লিখেছেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি এক ধরনের লিপিবদ্ধকৃত সাক্ষ্য। কে লিপিবদ্ধ করে? ম্যাজিস্ট্রেট। তো ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি যখন আদালতের সম্মুখে হাজির করা হবে, আদালত ধরে নিবে এর সবকিছু ঠিকঠাক আছে, বাট অপরপক্ষ চাইলে এটাকে খণ্ডাইতে পারে। ধারা ৮১ বাতিল লেখেন, ৮১ ধারা বাতিল। না না, ধারা ৮১, ৮১ এখানে লেখা নাই, ৮১ বাতিল, ধারা ৮১ বাতিল। আরে ভাই ৮১ তো, ৮১ বাতিল লেখেন, ৮১ কত আমরা পড়বই। ৮১ ক দেখেন ডিজিটাল বিন্যাসে গেজেট সম্পর্কিত অনুমান। ডিজিটাল বিন্যাসে গেজেট, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যখন ধরেন বিসিএস পরীক্ষা, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা বা যে কোনো সরকারি পরীক্ষার গেজেট প্রকাশিত হয়। এখন গেজেট গুলা তো সরাসরি ওয়েবসাইটে প্রকাশিত হয়, ওয়েবসাইটে। তো হার্ড কপি যদি দেন তাহলে এটার অনুমান তো আলাদা। হার্ড কপি দিলে সেটা ধরেন এই যে প্রত্যায়িত নকল, এটা ধরে নিলেন, বা ডিজিটাল ডিজিটাল বিন্যাসে গেজেট সম্পর্কিত অনুমান, যেটা আপনি ডিজিটাল রেকর্ডে প্রকাশিত, ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাহলে ওই রিলেটেড তথ্য যদি আদালতে ধরেন পিডিএফ কপি আদালতে হাজির করছেন, পিডিএফ পর্যন্ত ফোনে পিডিএফ আছে, দেখা যায়, পড়া যায়, তাহলে আদালত কি প্রিজুম করবে? শ্যাল প্রিজুম করবে, ধরে নিবে যে ঠিকঠাক আছে। ৮২ ধারাটা দেখেন, ইংল্যান্ডের যে সকল সিল ও স্বাক্ষরের প্রমাণ ব্যতি রেখেই গ্রাহ্য হয় সেইগুলো সম্পর্কে অনুমান। আপনি জাস্ট এখানে মনে রাখবেন ৮২ ধারা মানে হলো ইংল্যান্ডের সিল স্বাক্ষর, এইটুক কথা মনে রাখেন। ৮২ ধারা কি? ইংল্যান্ডের সিল স্বাক্ষর, স্বাক্ষর বলেন না আবার, স্বাক্ষর, সিল স্বাক্ষর, ঠিক আছে, ইংল্যান্ডের সিল। তাহলে ৭৯ আমরা কি বললাম? সরকারি দলিলের জাবেদা নকল বা প্রত্যায়িত নকল। ৮০-তে হলো লিপিবদ্ধকৃত সাক্ষ্য, ৮১ বাতিল। ৮১ ক হলো ডিজিটাল বিন্যাসে প্রকাশিত গেজেট। আর ৮২-তে কি? ইংল্যান্ডের সিল স্বাক্ষর। ৮৩ দেখেন, ৮৩ ধারা, সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা কিংবা পরিকল্পনা সম্পর্কে অনুমান। সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা বা পরিকল্পনা, যে নকশাগুলো সরকারি কোনো কর্তৃপক্ষ পাশ করে বা পরিকল্পনা। ধরেন আপনি একটা বিল্ডিং দিবেন, বিল্ডিং এর ডিজাইন করে পাশ করতে হয় সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে। তাহলে এই যে যে বিল্ডিং এর যে অনুমোদন দিল, পৌরসভার সিল আছে, স্বাক্ষর আছে সংশ্লিষ্ট কর্মকর্তার, তাহলে ভবিষ্যতে ওই বিল্ডিং নিয়ে মামলা হয়েছে যে এই জায়গা এত এততলা বিল্ডিং দেওয়া যাবে কিনা। তাহলে যদি ওই মালিক দেখায় যে ওনার এই যে আমার কাগজপত্র, আমার বিল্ডিং এর ডিজাইন এই, এত সালে আমাদের বিল্ডিং এর অনুমোদন দেয় সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃপক্ষ, তাহলে এই ক্ষেত্রেও কি অনুমান করবে বলেন? শ্যাল প্রিজুম। তাহলে অবশ্যই এই প্রণীত নকশা বা পরিকল্পনা কার কার অধীনে হতে হবে? সরকারি।
সরকারি। বুঝতে পেরেছেন? পরের পেজে আসেন, আমরা প্রায় শেষ, একটু ধৈর্য ধারণ করেন। আমি বুঝতে পারতেছি আপনাদের অনেকের গা কামড়াচ্ছে যে এখনো ছাড়ে না কেন। দেখেন, আচ্ছা, ধারা 84 দেখেন, আইন এবং আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান। তো 84-র উপর একটু লেখেন, ধারা 84-র উপর একটু লেখেন যে সরকারি কর্তৃত্বাধীনে সরকারি কর্তৃত্বাধীনে যেসব বই, পুস্তক বা গেজেট বের হয়, মানে যে বইগুলা, যে পুস্তকগুলা বা যে গেজেট গুলা প্রকাশ করছে কে? সরকার। ধরেন বিজি প্রেস থেকে প্রকাশ করছে, বিজি প্রেস একটা সরকারি প্রতিষ্ঠান। তাহলে তারা যে গেজেট গুলো বের করছে, তারা যে বইগুলা বের করছে, এইগুলা যদি আপনি আদালতে দেখান, ধরে নিবে কি প্রিজুম করবে? শ্যাল প্রিজুম করবে। কত ধারায়? 84 ধারায়। আচ্ছা, ধারা 85টা দেখেন, আম মোক্তারনামা সম্পর্কে অনুমান, ব্র্যাকেটে লেখেন পাওয়ার অফ অ্যাটর্নি। আম মোক্তারনামারে বলে পাওয়ার অফ অ্যাটর্নি। মাহবুব সাহেব, এটা কি আম? পাকা আম না কাঁচা আম? তো আম কি পাকা না কাঁচা? এটা খাওয়ার সেই আম না। এটা আম মোক্তার নামে আপনি যদি আদালতে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দেখেন, আদালত ধরে নিবে যে এটা ঠিকঠাক আছে। পরবর্তী ক্ষেত্রে যদি কেউ চায় তাহলে সে এটা রিভার্ট করতে পারে। তাহলে এখানে আমরা অনেকগুলা পয়েন্ট পড়ছি। আপনি যে জিনিসটা মনে রাখবেন, এই 85 নাম্বারটা স্টার দেন, গুরুত্বপূর্ণ। আসবে যে আম মোক্তার নামা সম্পর্কে কি অনুমান করবে? শ্যাল প্রিজুম, প্রিজাম্পশন অফ ল অ্যান্ড রিভার্টেবল। 85 ক, খ, গ এগুলো একটাও পড়বো না। ডিসকাউন্ট দিছি আপনারে। 89 ধারাটা দেখেন, 89 ধারা, দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। এটার পাশে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন, যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। একটু ব্র্যাকেটে মানে ডান সাইডে লেখেন, যে দলিল দাখিলের জন্য কি দেওয়া হয়েছে? নোটিশ দেওয়া হয়েছে। কি বিনীত অনুরোধ দেখছেন, যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। সো এই এই 89 ধারার ব্যাখ্যাটা হলো ভাই, যে আদালত একজনের একটা দলিল দাখিল করতে বলছে, যে এই দলিলটা কি ঠিকঠাক আছে কিনা। তো বারবার তারে নোটিশ দেওয়ার পরেও সে দলিল হাজির করে নাই, তাহলে ধরে নিবে যে দলিল ঠিকঠাক না আছে। আছে মানে একজন দাবি করছে যে ইওর অনার, ধরুন সার্টিফাইড কপি দেখাইছে, সার্টিফাইড কপি দেখাই বলতেছে যে ইওর অনার, আমি বাদী, এই দলিলটা ঠিকঠাক ভাবে সম্পাদন করা হয়েছে, এটা ঠিকঠাক আছে। আমার কাছে হলো ফটোকপি আছে, আর অরিজিনাল কপি আছে হলো বিবাদীর কাছে। তাহলে আদালত বললো যে বিবাদী, তুমি অরিজিনাল কপি হাজির করো। কিন্তু দেওয়ার পরেও সে হাজির করে নাই, তাহলে ধরে নিবে যে সম্পাদনটা আসলেই ঠিক আছে। এটা হলো 89। বুঝছেন? 105 ধারাটা দেখেন, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেই সম্পর্কে অনুমান। আসামির মামলা মানে হলো, একটা ফৌজদারি মামলা যখন দায়ের করে, একজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে ধরেন, এখন সে আদালতে এসে আসামি বলতেছে যে ওনার, হত্যা আমি করেছি বটে, বাট আমার কোনো দোষ হয় নাই। কেন? কারণ এটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে। আমি তাকে যদি হত্যা না করতাম তাহলে আমি নিজেই মারা যেতাম। তাহলে এই যে সে দাবিটা করতেছে,
এই জায়গায় তার দাবির ক্ষেত্রে আদালত শেয়াল প্রিজিউম করবে, মানে তার দাবি করার অধিকার অবশ্যই আছে। তবে সে যে আত্মরক্ষার্থে এটা করছে এটা অবশ্যই তাকেই প্রমাণ করতে হবে, এটা বলছে 105-এ। হ্যাঁ, যে দাবি করবে তারই প্রমাণ করা লাগবে। তাহলে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেই সম্পর্কে কি অনুমান করবে? শ্যাল প্রিজুম। শ্যাল প্রিজুম, তাহলে শ্যাল প্রিজুমে আমরা কি কি জানলাম দেখেন। আমরা পড়বো 79, সরকারি দলিলে প্রত্যায়িত নকল। আমরা 80টা গুরুত্বপূর্ণ লিপিবদ্ধকৃত সাক্ষ্য, যেমন যেমন হচ্ছে 164 লেখাইছি না, 81 তো বাতিল করছি। 81 ক না পড়লে সমস্যা নাই, বাট 82 হলো ইংল্যান্ডের সিল স্বাক্ষর, ঠিক আছে। 83 হলো সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা, ওই যে পৌরসভার নকশা। 84 হলো সরকারি কর্তৃত্বে যে বই পুস্তক বা গেজেট বের হয়, এটা কত? 84। 84টা দুইটা স্টার দেন। আর 85 হলো কি? আম মুক্তার নামা। 89 যারে দলিল দিছিল সে দলিল হাজির করে নাই। আর 105 হলো মামলা হলো কিসের মধ্যে পড়ে? ব্যতিক্রমের আওতায় পড়ে। আমরা কনক্লুসিভ প্রুফটা একটু করে ফেলি, দেখেন শেষ প্রায়। দেখেন কনক্লুসিভ প্রুফ কি কি এটা আমরা জানি। 41 আর কত? 41 গত দিনই পড়েছি। প্রোভেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, দেউলিয়াত্ব, এখতিয়ার প্রয়োগকারী, ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রি, কতিপয় ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ। মানে এই চারটা আদালতের রায় চূড়ান্ত প্রমাণ, এবং এই চারটা আদালতের রায় হলো কি বলেন? ইরিভাটেবল। 112 ধারাটা দেখেন, বল দিবেন বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই হলো বৈধতার চূড়ান্ত প্রমাণ। যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক বিদ্যমান আছে, এই মুহূর্তে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেটা সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ, যদি না অপরপক্ষ অস্বীকার করে। বিবাহের 1 মাস পরে সন্তান জন্মগ্রহণ করছে, এটাও বৈধ হতে পারে। বৈধ যদি স্বামী এটারে স্বীকৃতি দেয়, বুঝেন কিনা। আবার হাসার কিছু নাই, বিবাহের আপনারা 1 মাস ভাবে ভাবতেছেন যে অবৈধ না, 1 মাস 1 দিন করে জন্মগ্রহণ করলেও বৈধ যদি স্বামী কোনো আপত্তি না করে। আবার 5 বছর পর সন্তান হইছে, এটাও অবৈধ হতে পারে। প্রাথমিকভাবে ধরে নিবে বৈধ, কারণ এই যে শেল প্রিজম কনক্লুসিভ প্রুফ আর কি। বাট এটার আবার রিভার্ট করা যায়, স্বামী যদি প্রমাণ করতে পারে যে এই গর্ভের সন্তান তার না, মানে ডিএনএ টেস্ট করলো যে আমার সাথে তার ডিএনএ এর কোনো মিল নাই, বা যে সময় আমি 10 বছর বিদেশে ছিলাম এর মধ্যে আমি আর আসি নাই, তো এটা হলো অ্যাকচুয়ালি রিভার্ট করা যায় 112 ধারা। আচ্ছা, আমরা নেক্সট পেজে চলে আসি। দেখেন, তো এই যে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলোই এখানে আছে। এইগুলো আপনার ইচ্ছা হলে পড়বেন, না ইচ্ছা হলে সমস্যা নাই। আমি যা বুঝাইছি এই হলো মূল কথা, যে মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। মে প্রিজুম হলো রিবার্টেবল, শ্যাল প্রিজুম হলো রিবার্টেবল, কনক্লুসিভ প্রুফ হলো ইরিবার্টেবল। আর মে প্রিজুম হলো প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর নিচের দুইটা হলো প্রিজাম্পশন অফ ল। মে প্রিজুম হলো 86, 87, 88, 90, 114। শ্যাল প্রিজম হলো 79 থেকে 85, 89, 105। আর কনক্লুসিভ প্রুফ হলো 41 আর 112। এই তো কথা। তো এগুলা মন চাইলে পড়বেন, না চাইলে সমস্যা নাই, বুঝতে পারছেন। শেষ করব, একটু প্রশ্ন পড়ি দেখেন। আর এই জায়গায় এটা একটু পড়ে নিয়েন যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণ করলে এটা বৈধ, বাট এটা কি করা যায়? খণ্ডন করা যায়। এই যে বিগত বছরের প্রশ্নের উপর একটি আলোচনা আছে, এই আলোচনাটুকু একটু পড়ে নিয়েন আপনারা বাসায়, আমি আর এক্সট্রা পড়াইলাম না। আপনার একটু রিডিং করলে হবে, বা রিডিং না পড়লেও হবে, আমি যে কথাটা বলছি এটা মনে থাকলেই হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। দেখেন এইগুলা এখন প্রশ্নগুলো আপনি যদি এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনা যদি বুঝেন, এই প্রশ্নগুলো খুব ইজি। দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী
আম মোক্তারনামা সম্পাদন বিষয়ে আদালত ড্যাশ কি কি করবে? অবশ্যই অনুমান করবে, মানে কি প্রিজুম? শ্যাল প্রিজুম। বুঝছেন? 2 নম্বর প্রশ্নটা দেখেন, নিম্নের কোনটি শ্যাল প্রিজমের অন্তর্ভুক্ত? দেখেন আমরা এইভাবে মিলাই, ফরেন জুডিশিয়াল রেকর্ড এটা হলো 86, মে প্রিজুম। 30 ইয়ার্স ওল্ড ডকুমেন্ট এটা হলো 90, মে প্রিজুম। টেলিগ্রাফিক মেসেজ এটা হলো 88, মে প্রিজুম। আর ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি এটা হলো 85, এটা কি? শ্যাল প্রিজুম। বুঝলেন কিনা? সেলফ প্র্যাকটিসের 1, 7, 8, 10, 11, 12, 15, 18, 19, 20। লিখছেন? এগুলা পড়ে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। যেহেতু আবহাওয়া খারাপ, অনেক কষ্টে আমরা ক্লাস করলাম। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। অনলাইনে যারা আছেন তাদের পরীক্ষার প্রশ্ন দিচ্ছি, আমাদের পরীক্ষা ঝড়ের সময় হয়ে গিয়েছে। আপনারা এখন প্রশ্ন দিয়ে আমরা জানায়েন কে কত পেলেন। 40 মার্কের পরীক্ষা। আর আগামীকাল মঙ্গলবার আপনাদের ক্লাস নেই। আগামীকাল মঙ্গলবার মানে এই এমসিকিউ ব্যাচের ক্লাস নেই। এমসিকিউ ব্যাচের ক্লাস কবে বলেন? বুধবারে, জি। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।